ডাক্তার রেহনা বিদায় নেওয়ার পর ড্রয়িং রুমে থমথমে বিষাক্ত ভাবটা একটু কাটল না। জাওয়াত হাতের দামি প্রেসক্রিপশনটা মুঠো করে ধরে সোফায় বসে রইল। তার চোখে তখন এক তীব্র কুটিলতা, ঘৃণা আর চরম অসন্তোষ। আরিশা যে তার এই আভিজাত্য প্রাসাদে নিজের শিখর এভাবে গেড়ে বসবে তা জাওয়াত কোনোদিন কল্পনা করেনি। ঠিক তখনই সিদ্দিকী ম্যানশনের সদর দরজা ঠেলে ভেতরে ঢুকলো এক বিদেশি তরুণী। পরনে তার ওয়েস্টার্ন শর্ট ড্রেস, চোখে চড়া মেকআপ আর চুলগুলো সোনালি রঙের। মেয়েটিকে দেখেই জাওয়াদের মুখের সব অন্ধকার কেটে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল। সে সোফা ছেড়ে উঠে গিয়ে মেয়েটার কোমর জড়িয়ে ধরল। সিঁড়ির কোণে দাঁড়িয়ে থাকা আরিশা ক্লান্ত ফ্যাকাশে চোখ এই দৃশ্য দেখছিল। জাওয়াদ মেয়েটির হাত ধরে টেনে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল, যেখানে আরিশার দেওয়ালে পিঠ থেকে কোনো মতে নিজের অবশ শরীরটাকে ধরে দাঁড়িয়েছে। আরিশার ঠিক সামনে জাওয়াত সেই বিদেশি তরুণীটির হাত উঁচিয়ে ধরে আরিশার মুখের উপর তাচ্ছিল্যে হাসি এসে বলল, কিরে আরিশা, ডক্টরের মুখে নিজের প্রেগনেন্সির খবর শুনে খুব তো খুশির জোয়ার বইছিল, তাই না? ভাবছিলি এই বাচ্চার উছিলে তুই সিদ্দিকী ম্যানশনে পার্মানেন্টলি মার্কিন হয়ে যাবি? আমার নামের চাবিকাঠি তোর হাতে চলে যাবে। এই দেখ, এর সাথে পরিচয় করে দে, ও ক্যাটরিনা, আমার বিজনেস পার্টনার কাম আমার হবু বউ, আমার সত্যিকারের ভালোবাসা। আজ থেকে তুই ওর দাসী হয়ে থাকবি। ও যা বলবে তোকে কুকুরের মতো সেই হুকুম তামিল করতে হবে। জাওয়াতের এই চরম নির্মম ও পৈশাচিক কথাগুলো আরিশের কানে যেন তপ্ত সীসার মতো লাগলো। নিজের চোখের জল আর এতদিনের জমাট বাঁধা অভিমান সে আর আটকে রাখতে পারল না। শরীর কাঁপতে কাঁপতে সেই সিঁড়ির রেলিংটি শক্ত করে ধরল, কিন্তু পেটের ভিতর লুকিয়ে থাকা ছোট্ট প্রাণটার অস্তিত্বের জন্য এক লহমায় তাকে এক অদ্ভুত অলৌকিক সাহস জুগিয়ে গেল। এক চিলতে মাতৃত্ব আগুন যেন ধমনীতে প্রবেশ করলো। আয়েশা জাওয়াদের চোখের দিকে তাকিয়ে তীব্র ও ভাঙা চিৎকার করে বলল, জাওয়াত, তুমি একটা পশু। জাওয়াত, তুমি আমার স্বামী, আমার সন্তানের বাবা। যেখানে তুমি এগুলো কিভাবে করতে পারো? একটা পরনারীকে আমার সামনে এনে নিজের অন্তঃসত্ত্বার স্ত্রীকে অন্য কারো দাসী হতে বলছো কোন মুখে? তোমার কি বিন্দুমাত্র বিবেক নেই? আয়েশার মুখে এই প্রথম এত তীব্র প্রতিবাদের ভাষা শুনে জাওয়াত রাগে অন্ধ হয়ে এক পা এগিয়ে এলো। সে আয়েশার জখম হওয়া বাহুটা খপ করে চেপে ধরে নিজের দিকে হ্যাঁচকা টানল। আয়েশার ব্যথায় কাঁকে উঠতে জাওয়াত দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলে কথা বলো আরিশা মম। কতবার বলেছিলাম তুই আমার জাস্ট একটা টাইম পাস ছিলি। 1 বছরের প্রেমের নাটক করেছিলাম শুধু তোর বাপের ওই সাম্রাজ্যটুকু নিজের নামে লিখে নেওয়ার জন্য। আর যেখানে তোকে আমি কোনোদিন নিজের বউ হিসাবে মনে প্রাণে স্বীকার করি না, সেখানে এই সন্তানকে সিদ্দিকী পরিবারের রক্ত হিসেবে স্বীকার করার প্রশ্নই আসে না। এই নোংরা রক্তের কোনো জায়গায় এই সিদ্দিকী মেনশন হবে না। কাল গিয়ে একে হাসপাতালে নষ্ট করে দেবে। বাচ্চা নষ্ট করার কথা শুনতে আরিশার পুরো শরীর হিম হয়ে গেল। তার কপালে ঘাম জমে উঠল। সে নিজের 2 হাত দিয়ে পেটটা শক্ত করে আড়াল করে চিৎকার করে উঠল, না, আমি আমার সন্তানকে কিছু হতে দিব না। ও আমার বেঁচে থাকার শেষ আলো, আমার অন্ধকার জীবনে একমাত্র প্রদীপ। ও পাপের রক্ত নয় জাওয়াত, ও আমার পবিত্র সন্তান। ওই পৃথিবীর আলো দেখবে। তৃপ্তি, সিদ্দিকী আর অনিমা তখন ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে কুস্তি ধাচ্ছিল। তনিমা চিপসের প্যাকেটে টেবিল রেখে বলল, ভাইয়া, এই অলক্ষীর বাচ্চাকে এখনই ঘর থেকে লাথি মেরে বের করা উচিত। ক্যাটরিনা ভাবিকে এ বাড়িতে আসার পর এই ডাইনির নোংরা বাচ্চা আমরা কেন পালবো? আমাদের মান সম্মান বলে কিছু নেই? যা আরিশাকে সজোরে একটা ধাক্কা দিয়ে সিঁড়ির পাথরের মেঝের উপর ফেলে দিয়ে বলল, কাল সকালে নীরা তোকে ক্লিনিকে নিয়ে যাবে। ডক্টর রেহনার পরিচিত এক জায়গায় কথা বলা আছে। যদি তুই নিজের ইচ্ছে এই জঞ্জাল সাফ না করিস আয়শা, তবে আমি তোকে এমন শাস্তি দেবো যা তোর এই ছোট্ট মগজে ধরবে না। তোর বাপের লাশটা কিন্তু এখনও সাভারে পচেনি, মনে রাখিস। জাত ক্যাটরিনাকে নিয়ে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেল। অন্ধকার স্যাঁতস্যাঁতে চিলেকোঠা ঘরে আরিশা তখন উবুর হয়ে মেঝেতে ডুকরে কাঁদছিল। সারা ঘরটা যেন তার দীর্ঘশ্বাস আর কান্নায় ভারী হয়ে উঠছিল। পেটের তীব্র যন্ত্রণা চেয়ে তার মনের ভেতরে ভয়টা তাকে কুড়ি খাচ্ছিল। সে ভাঙায় জানলা দিয়ে বাইরে কুয়াশার কালো আকাশটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আরহাম, তুমি কোথায়? আজ যদি তুমি থাকতে তবে কেউ আমার সন্তানের দিকে এভাবে আঙ্গুল তোলার সাহস পেত না।
ওরা আমার নিষ্পাপ বাচ্চাকে দুনিয়াকে দেখার আগে মেরে ফেলতে চায়। আমি কিভাবে রক্ষা করব আমার এই সন্তানকে? তুমি কি সত্যি আসবে না আরহাম? আমার এই ডাক কি তোমার কান পর্যন্ত পৌঁছাবে না? এদিকে আরিশা জানতই না সিদ্দিকী ম্যানশনের ঠিক দেওয়ালে ঘেঁষে বাইরের অন্ধকার মাঝে সাদা পোশাকে দাঁড়িয়েছে আরামের পাঠানোর স্পেশাল সিকিউরিটি ইনচার্জ। সে ড্রয়িং রুমের খোলা জানলা দিয়ে যাওয়াদের পৈশাচিক চিৎকার আর আরিশার বুক ফাটা কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পেয়েছে। সে আর এক মুহূর্ত সময় না করে পকেট থেকে তার এনক্রিপ্টেড ফোনটা বের করে সরাসরি ডেনমার্কের আরামের পার্সোনাল স্যাটেলাইট নাম্বার ডায়াল করলো। তখন ডেনমার্কের সময় বিকেল 4টা। আরাম হসপিটালে আইসিইউর বাইরে এক কোণে ক্লান্তি ভরা চোখে ল্যাপটপ ও তার ঢাকার ইনফরমারদের মেল চেক করছিল। দাদুর অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, কিন্তু এখনও পুরোপুরি সংখ্যামুক্ত না। ফোন বেজে উঠতে আরামের বুকের ভিতরটা ধক করে উঠল। সে একঝটকা কলটা রিসিভ করলো। বলো, কী খবর? আয়েশা কেমন আছে? আরামের কণ্ঠে এক তীব্র ব্যাকুলতা অস্থিরতা। ওপাশ থেকে সিকিউরিটি ইনচার্জ অন্তত নিচেও ফিসফিস করে বলল, বস, সিদ্দিকী মিশনে এক মস্ত বড় ঝড় উঠছে। ডাক্তার বলছে আয়েশা মেয়ে প্রেগনেন্ট, ওনার 2.5 মাসের বাচ্চা। কিন্তু জাওয়াদ সিদ্দিকী ওনাকে ওনার সন্তানের সামনে চরম অপমান করছে। ক্যাটরিন নামের এক বিদেশি মেয়েকে ঘরে এনে ম্যামকে ওর দাসী বানাতে চায়। আর সবচেয়ে বড় কথা, জাওয়াদ ম্যামকে আলটিমেট দিয়েছে কাল সকালে ওনার গর্ভে বাচ্চা নষ্ট করে ফেলার জন্য। ম্যাম খুব কাঁদছেন। কথাটা শোনা মাত্র আরামের হাতের লাখ টাকার ল্যাপটপ মেঝেতে আছাড় খেয়ে ভেঙে চুরমার হয়ে যায়। আরাম সোফা ছেড়ে এক চটকে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো মুহূর্তের মতো জবা ফুলের মতো টকটকে লাল হয়ে যায়। তার বুকের ভেতর যেন এক নিমেষে শতস্র টুকরো হয়ে যায়। আয়েশা প্রেগনেন্ট, ওই পিশাচের সন্তান ওর পেটে, আর জাওয়াত ওনাকে এভাবে টর্চার করেছে। এক মুহূর্তের জন্য আরামের চারপাশের পৃথিবীটা স্তব্ধ হয়ে যায়। আরাম পুরো রাগে, অপমানে আর তীব্র যন্ত্রণায় কাঁপছিল। কিন্তু সে আরাম শাওরিয়া, সে আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেওয়ার মানুষ নয়। সে জানে জাওয়াতকে এখন স্পর্শ করলে জাওয়াত আইনি ঢাল ব্যবহার করবে আর আয়েশার বড় ক্ষতি করে ফেলবে। জাওয়াতকে এখন কিছু করা যাবে না। ওকে আরও উঁচুতে উঠতে দিতে হবে, যাতে ওপর থেকে যখন পড়বে তখন তার হাড্ডি যেন খুঁজে পাওয়া না যায়। আরাম ফোনের ওপাশে থাকা লোকটাকে অন্তত নিচু ও বজ্রকণ্ঠে বলল, রনিকে বলল আমার প্রাইভেট জেটের পারমিশন এখনই রেডি করতে। আমি আজ রাতে ডেনমার্ক ছাড়ছি। কাল ভোরের মধ্যে আমি ঢাকায় ল্যান্ড করব। কিন্তু মনে রাখো, জাওয়াত এখন কিচ্ছু করতে হবে না। ওকে ওর পাপের ঘরে পূর্ণ করতে দাও। তবে সিদ্দিকী মেনশনের চারপাশে অদৃশ্য দেওয়াল তুলে দাও। কাল সকালে জাওয়াত যদি আরিশাকে কোনো ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তবে মাঝরাতে এমন নাটক তৈরি করবে যাতে ক্লিনিকে গাড়ি জ্যামে আটকে যায়। কোনোভাবে আরিশা ওনার সন্তানের গায়ে যেন আঁচড় না লাগে। জাওয়াতকে বুঝতে দেবেন যে আমি এর পিছনে আছি। ফোনটা কেটে দিয়ে আরাম আইসিইউর কাচের দেওয়ালের দিকে তাকালো। তার দাদু তখন চোখ মেলে আরামের দিকে তাকে দুর্বল হাতে হাত নেড়ে তাকালেন, যেন তিনি আরামের মনের ভিতরে ঝড়টা বুঝতে পারছেন এবং নিজের জীবনে শেষ কর্তব্য পালনের অনুমতি দিলেন। আরাম নিজের কোটের বোতামগুলো শক্ত করে লাগালো। তার চোখে তখন কোনো দয়া বা সাধারণ মানুষের মতো দুর্বলতা ছিল না। সেখানে ছিল কেবল এক চরম ও অন্ধ এবং সুপরিকল্পিত প্রতিশোধের আগুন। সে মনে মনে বলল, জাওয়াত সিদ্দিকী, তুমি আরিশাকে তিলে তিলে শেষ করে মারছ। আজ তার গর্ভের সন্তানকে মারার হুমকি দিচ্ছ। আমি আসছি, কিন্তু এখন তোমার পতন হবে না। আমি তোমাকে এমন একটা উচ্চতায় নিয়ে যাব যেখান থেকে পতনের শব্দ পুরো বাংলাদেশ শুনবে। কাউন্টডাউন শুরু। জাওয়াত, তোমার অজান্তে তোমার ধ্বংসের জাল বোনা শুরু হয়ে গেছে। ভোরের আকাশটা আজ যেন কোনো এক অজানা সুখে স্তব্ধ। কুয়াশা আর মেঘের এক অদ্ভুত মিতালি চারপাশটাকে অন্ধকার করে রেখেছে, আর বাতাসে হিমশীতল জানা দিচ্ছে আজ সিদ্দিকী পেনশনের অন্ধকারের ইতিহাসে এক নতুন কলঙ্কিত অধ্যায় যোগ হয়ে গেছে। প্রকৃতির এই রূপ যেন আরিশার ভিতরে ভাঙচুরকে প্রতিফলিত করছে। আরিশা সারা রাত ঘুমাতে পারেনি। এক মুহূর্তের জন্য তার চোখের পাতা এক করতে পারেনি। তার চোখ দুটো এখন রক্তবর্ণ, আর ঠোঁটগুলো শুকিয়ে চৌচির হয়ে ফেটে গেছে। সারা শরীর তীব্র পুড়িয়ে দেওয়া জ্বর, কিন্তু গায়ের এই উত্তাপে চেয়ে কয়েক গুণ বেশি জ্বালা করছে তার হৃৎপিণ্ড। সে নিথর হয়ে ঘরের এক কোণে মেঝেতে বসেছিল। জানলার ভারী পর্দাটা ফাঁক গলে সে প্রথম আলোটুকু ঘরে ভেতরে এসে পড়ছে। সেদিকে থেকে সে অঝরে কাঁদছিল। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে, কিন্তু তার কোনো হুঁশ নেই।
সে ডান হাতের আঙ্গুলগুলো অবশভাবে নিজের পেটের উপর আলতো করে রাখা। সে যেন শরীরের ভেতরকার সেই ছোট্ট ও নিষ্পাপ স্পন্দনটাকে শেষবারের মতো অনুভব করে আপ্রাণ চেষ্টা করছিল। এক অবুঝ অনুভূতিকে তাকে চারপাশ থেকে চেপে বলেছিল। সে মনে মনে বলেছিল, আমাকে ক্ষমা করে দিস বাবা, তোকে বাঁচানোর ক্ষমতা এই হতভাগী মায়ের নেই। ঠিক তখনই দরজায় সজোরে করাঘাত। সেই শব্দে আরিসের পুরো শরীর কেঁপে উঠল। নীরা, জাওয়াত আর সেই পৈশাচিক অজ্ঞাবহ দাসী দরজায় ধাক্কা দিয়ে কর্কশ গলে চিৎকার করল, ওঠো আরিশা, অনেক নাটক হয়েছে। সাহেব নিচে গাড়িতে অপেক্ষা করছে। আর এক মুহূর্ত দেরি করার সাহস করো না। ওনার মেজাজ আজ সকাল থেকে খুব খারাপ। বেশি দেরি করলে কপালে কী আছে তা নিশ্চয় আর বলে দিতে হবে না। আয়েশা কোনো কথা না বলে হাত ভর করে উঠে দাঁড়ালো। তার পা দুটো কাঁপছিল প্রবলভাবে। মনে ছিল এখনই সে মেঝেতে লুটিয়ে পড়বে। ড্রেসিং টেবিলে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে সে নিজেই চমকে উঠল। শিউরে উঠল নিজের রূপ দেখে। এই কি সেই প্রাণোচ্ছল আরিশা, যে একসময় আয়নায় তাকে নিজের সৌন্দর্য নিয়ে খুব গর্ব করত, যার হাসিতে পুরো বাড়ি মুখরিত হয়ে উঠত? আর সে একটা জ্যান্ত কঙ্কাল ছাড়া কিছুই নয়। তার চোখের নিচে গাঢ় কালচে দাগ, গায়ের চামড়া ফ্যাকাশে, ঠোঁট দুটো বিবর্ণ। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ওড়নাটা ভালো করে জড়িয়ে নিল। কোনোমতে নিজেকে সামনে নিয়ে পাথরের মতো ভারী পা ফেলে নিচে নামার জন্য প্রস্তুত হলো। নিচের ড্রয়িং রুমে জাওয়াত ক্যাটরিনিকে নিয়ে সোফায় বসেছিল। জাওয়াতের পরনে অন্তত দামি ব্র্যান্ডেড স্যুট, চুলগুলো নিখুঁতভাবে আঁচড়ানো। তার চোখে মুখে এক পৈশাচিক আনন্দের ঝিলিক। ক্যাটরিনা জাওয়াতের কাঁধে মাথা রেখে নখ কাটছিল। আয়েশাকে সিঁড়ি দিয়ে ধীর পায়ে নামতে দেখে জাওয়াত বাঁকা হেসে উপহাসের বলল, কী ব্যাপার আয়েশা, এত দেরি? তুমি কি ভাবছো দেরিতে নামলে সময়টা আটকে যাবে, নাকি মনে মনে কোনো অলৌকিক চমৎকার চাচ্ছ? আয়েশা কোনো কথা বলল না। সে মাথা নিচু করে রইল। জাওয়াত সোফা থেকে উঠে এসে আয়েশার দিকে এগিয়ে গেল। তার থুতনিটা শক্ত করে চেপে ধরল। চল, ক্লিন দেখে এই জঞ্জালটাকে সাফ করেছি। আমার ক্যাটরিনে খুব বিরক্ত হয়েছে তোমার এই সকাল সকাল দীর্ঘশ্বাসে। তোমার এই নোংরা গর্ভের বোঝাটা আজ চিরতরে মুছে ফেলতে হবে। সিদ্দিকী বংশের রক্ত কোনো সস্তা মেয়ের পেটে বড় হতে পারে না। ক্যাটরিনের সোফা থেকে উঠে এসে জাওয়াদের হাত ধরে আদর করল, হানি, আর দেরি করো না। এই নোংরা পরিবেশ আমার ভালো লাগছে না। জাস্ট গেট রিড অফ ইট। আয়েশা জাওয়াতের দিকে তাকালো না। তার চোখ তখন জল শুকিয়ে গেছে। তার কণ্ঠনালী শুকিয়ে এমন যেন পাথর হয়ে গেছে। একটা শব্দ উচ্চারণ করার ক্ষমতা আর অবশিষ্ট নেই। সে যান্ত্রিকভাবে দরজার দিকে এগিয়ে গেল। গাড়ি কাছে যেতে জাওয়াত ক্যাটরিনাকে নিয়ে পেছনের সিটে আরাম করে বসল। আয়েশা পেছনের সিটে দরজা খুলতে গেলে নীরা এসে তাকে বাধা দিল। নীরা কর্কশ বলল, তোমার জায়গা পেছনে নয় আরিশা। সাহেব আর মেম সাহেবের পাশে বসার যোগ্যতা তোমার নেই। ড্রাইভারের পাশের সিটে বসো। আয়েশা অবাধ্য হলো না। সে ড্রাইভারের পাশের সিটে বসলো। গাড়ি চলতে শুরু করে। ঢাকা শহরের রাস্তাঘাট তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সকালে অলস রাস্তা আর ব্যস্তহীন রাস্তা। আয়েশা জানলার কাছের উপর কপাল ঠেকিয়ে বাইরে নিষ্পাপ জগতের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছে এই শেষ, তার জীবনের সব আলো নিভে যাবে। গাড়ি যখন মগবাজার মোড়ের কাছাকাছি পৌঁছল, তখন হঠাৎ একটা তীব্র আর মোচড় দিয়ে উঠল আয়েশার তলপেট। এই ব্যথা এত ভয়াবহ ছিল যে আয়েশার মুখ দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতেছিল। কিন্তু পেছনে আয়নায় জাওয়াদের তীব্র ও ক্রুর দৃষ্টি দেখে সে নিজের ঠোঁট কামড়ে দিল। কামড়ে নিজের ঠোঁট রক্তাক্ত করে ফেলল, তবু শব্দ করল না। মনে হলো শরীরের ভিতর থেকে যেন কিছু একটা নির্মমভাবে ছিঁড়িয়ে বেরিয়ে আসতেছে, যে পুরো পৃথিবীটা চোখের সামনে লাটিমের মতো ঘুরপাক খাচ্ছে। ঠিক সময়ে হঠাৎ ড্রাইভার খুব জোরে ব্রেক কষল। টায়ার ঘষার বিকট শব্দে গাড়িটা ঝাঁকুনি দিয়ে উঠল। রাস্তার মোড়ে কিছু বড় ট্রাক আর মানুষ মিলে ভিড়। ড্রাইভার বিরক্ত হয়ে গাড়িটা অন্যদিকে ঘোরাতে ছিল, কিন্তু অদ্ভুত এক কায়দা, ঠিক যেন কোনো অদৃশ্য শক্তির নিখুঁত ইঙ্গিত। জাওয়াত গাড়ির সামনে এসে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ল এক মালবাহী ট্রাক। পেছনের দিকে আরও দুটো ট্রাক এমন রাস্তা ব্লক করলো যে জ্যাম আর বিশৃঙ্খলভাবে জাওয়াতের দামি গাড়ি গাড়ি পুরোপুরি আটকে গেল। নড়ার কোনো উপায় নেই। জাওয়াত জানলার কাছ নামিয়ে চিৎকার করল, কী হচ্ছে এসব? গাড়ি বের করছিস না কেন? সামনের ট্রাক সরছে না কেন? রাস্তার মানুষ কী সব মরার অপেক্ষায় আছে? ড্রাইভার স্টিয়ারিং চাপ দিয়ে ঘামতে বলল, স্যার, সব দিক থেকে গাড়ি আটকে আছে। আগে পিছে কোথাও যাওয়ার জায়গা নেই। মনে হচ্ছে সামনে কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটছে। পুলিশ পুরো রাস্তা ব্লক করে দিছে। আয়েশার যন্ত্রণায় এক চরম পৌঁছে গেল। সারা শরীর ঘামে ভিজে একাকার। কপাল বেয়ে বড় বড় ঘামের ফোঁটা ছড়িয়ে পড়ছে। তীব্র ব্যথায় সে গাড়ির সিটে চামড়াটা এত জোরে খামচে দিল যে
তার নখ ফেটে রক্ত আসার উপক্রম হলো। সে আর সহ্য করতে পারল না। পেছনের দিকে ফিরে অস্ফুট গোঙানি স্বরে বলল, জাওয়াত প্লিজ, আমাকে 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 খুব কষ্ট হচ্ছে, আমি মরে যাচ্ছি জাওয়াত। জাওয়াত তখনও বিরক্ত হয়ে ফোন বের করে চিৎকার করে কথা বলছিল। আয়েশা কাকুতি তার কানেই গেল না। সে ফোনটা কাছে রেখে বিরক্তি স্বরে বলল, নষ্ট করতে যাচ্ছিস তো, একটু একটু কষ্ট হবে তো, এখন নাটক বন্ধ কর আয়েশা। তুই কি মনে করে আমি তোর এই সস্তা খানে গলে যাবো? ড্রাইভার হর্ন দে, গাড়ি বের করে এখান থেকে। আয়েশা এবার আর চিৎকার করে ধরে রাখতে পারল না। তার তলপেটে তীব্র এক উষ্ণ স্রোত বেরিয়ে এসল। সে আতঙ্কে ব্যথায় চিৎকার করে, যাওয়াত রক্ত, অনেক রক্ত বেরোচ্ছে, আমার বাচ্চাটা। পেছনের সিটে বসে ক্যাটরিনা যখন আয়েশার সিটের পাশ দিয়ে গড়িয়ে পড়া রক্ত দেখলো, সে ভয়ে শিউরে উঠে চিৎকার করে জাওয়াতের হাত খামছে। ও মাই গড জাওয়াত, ওটা কি? ওটা ব্লাড জাওয়াত, লুক, গাড়ি নোংরা হয়েছে। ও গড, আই অ্যাম গোয়িং টু ভমিট। আরিশা চিৎকার তখন আরও জোরালো আর যন্ত্রণাদায়ক হলো। গা জ্যামে আটকে থেকে আশেপাশে অন্য অন্য গাড়ির মানুষ পথচারীর নজর কাড়ল। মানুষের গাড়ির জানলার দিকে তাকাতে লাগলো। ঠিক সময় পাশে সাধারণ গাড়ির ভেতরে এক ছদ্মবেশে পুরোপুরি পরিহিত পর্যবেক্ষণ করছিল আরামের সিকিউরিটি ইনচার্জ। সে কানে ব্লুটুথ ডিভাইসে আরামকে আপডেট দিছিল, স্যার জাওয়াত পুরোপুরি স্ট্রাপ, আমরা ট্রাফিক এমনভাবে লক করেছি যে 1 ইঞ্চিও নড়তে পারব না। কিন্তু স্যার আরিশা ম্যামের অবস্থা খুব একটা ভালো না। ওপাশ থেকে আরামের গম্ভীর আর বড় শীতল কণ্ঠ ভেসল, আমি আসছি। গাড়ির ভেতরে আরিশা পেটের ব্যথা যখন অসহ্য ও ধরাছোঁয়ার বাইরে চলে গেল, তখন সে এক দীর্ঘ আত্মনাদ করে সিটের উপর জ্ঞান হারালো। আর তোর চোখ বুজে এলো। আর ঠিক তখনই ব্যস্ত রাস্তার জ্যামের মাঝখানে শত শত মানুষের চোখের আড়ালে কিন্তু প্রকৃতির নিয়ম সাক্ষী রেখে আরিশার সেই অনাগত সন্তান পৃথিবীর আলো দেখার আগে কোনো এক পৈশাচিক অন্যায়ের শিকারে তার মায়ের দেহ থেকে ঝরে পড়ল। গাড়ির হালকা রক্তে সিটটা মুহূর্তের মধ্যে গাঢ় লাল তাজা রক্তে ভিজে একাকার হয়ে গেল। জাহাজ আবার সত্যি সত্যি বিচলিত হয়ে পড়ল। সে ক্যাটরিনকে সরিয়ে দিয়ে সামনের সিটের দিকে তাকালো। তার চোখের সামনে তখন আরিসের নিথর জ্ঞানী দেহ, সিটের উপর জমে থাকে টাটকা রক্তের পুকুর। জাওয়াদের মতো এমন নিষ্ঠুর পিশাচের বুকে কোথাও যেন একটা সূক্ষ্ম ধাক্কা লাগলো। সে বুঝে গেল পরিস্থিতি তার হাতের বাইরে চলে গেছে। সে ড্রাইভারকে ধমক দিল, গাড়ি ব্যাক কর, ব্যাক কর বলছি। ড্রাইভার কাঁপতে কাঁপতে বলল, স্যার পেছনে গাড়ি সেটে আছে, যাওয়ার কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দূর থেকে একটি বড় কালো রঙের বুলেটপ্রুফ ল্যান্ডক্রুজার গাড়ি হর্ন বাজিয়ে উল্টো পথে এসে জাওয়াদের গাড়ির ঠিক সামনাসামনি মুখোমুখি দাঁড়ালো। গাড়ির দরজা খুলে ধীর পায়ে নেমে এলো আরাম। তার পরনে নিখুঁত ব্ল্যাক কোট, চোখে কালো সানগ্লাস আর মুখে এক ভয়ঙ্কর থমথমে শীতলতা। তার হাঁটার ভঙ্গিতে কোনো তাড়াহুড়ো ছিল না, যেন সে ঠিক জানত এই সময় এখানে কি ঘটতে চলছে। তার পেছনে এলো এক কালো স্যুট পরা বিশালদেহী বডিগার্ড। জাওয়াত গাড়ির ড্রাইভার গাড়ি থেকে নেমে কিছু বলার আগে আরামের বডিগার্ডরা তাকে আর নীরাকে ঘিরে ধরল। নীরা চিৎকার করে চাইল, কিন্তু বডিগার্ড শক্ত হাতে চেপে ধরল তার মুখ। আরাম কোনো কথা না বলে সরাসরি জাওয়াদের গাড়ির পিছনের দরজাটা সজোরে টান দিল। জাওয়াত ভেতরে আতঙ্কে জমে গেল। আরামের মতো একজন পাওয়ারফুল মানুষকে এইভাবে মাঝখানে দেখে তার ভেতরে অহংকার উবে গেল। আরাম জাওয়াদের দিকে না তাকিয়ে সামনের সিটে হেলান দিয়ে থাকা আয়েশার নিজের দেহের দিকে তাকালো। আয়েশার পরনের কাপড় রক্তে ভেজা, মুখটা সাদা কাগজের মধ্যে ফ্যাকাশে। এই দৃশ্য দেখে আরামের চোখে চোয়াল শক্ত হয়ে গেল, তার হাতের মুঠো শক্ত হয়ে গেল। তার ভেতরের প্রতিটি রক্তকণিকা যেন ধিক্কার জানালো জাওয়াদের এই আদিম পাশবিক পাপ। আরাম সানগ্লাসটা খুলে গাড়ির ড্যাশবোর্ডে ছুঁড়ে মারল, আর তার চোখ দুটো জ্বলন্ত আগ্নেয়গিরি। সে সরাসরি গাড়ির ভেতরে হাত বাড়িয়ে জাওয়াদের দামি স্যুটের গলাটা শক্ত করে ধরল। কোনো সুযোগ ছাড়াই জাওয়াদকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে এনে পিচ ঢালা রাস্তার মাঝখানে আছাড় দিল। আহ! জাওয়াদ আর্তনাদ করে পিঠ ঠেকিয়ে রাস্তায় বসল। ক্যাটরিনা গাড়ির ভেতরে বসে চিৎকার করল, জাওয়াদ, জাওয়াদ, ও মাই গড, হু আর ইউ, লিভ হিম। আরাম ক্যাটরিনার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে এই একই দৃষ্টিতে ক্যাটরিনা ভয়ে গাড়ির কোণে সেটিয়ে গেল। মুখ দিয়ে আর একটা শব্দ বের হলো না। আরাম ধীর পায়ে এগিয়ে গেল রাস্তায় পড়ে থাকা জাওয়াদের দিকে। জাওয়াদ তখনও মাটির উপর হাত দিয়ে হাঁচড়ে পাচড়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। তার চোখের কোণ দিয়ে ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল। জাওয়াদ পুরোপুরি সোজা হয়ে দাঁড়ানোর আগে আরাম তার ভারী বুট জুতো সরাসরি
জাওয়াদের বুকের মাঝখানটায় তুলে দিয়ে সজোরে চাপ দিল। পিচ ঢালা টপটো রাস্তার উপর জাওয়াদের পিঠ লেপ্টে গেল। আরামের পায়ের নিচে চাপ এত তীব্র ছিল যে জাওয়াদ ফুসফুস থেকে সমস্ত বাতাস এক লহমায় বেরিয়ে আসার উপক্রম। সে ব্যথায় কাঁপিয়ে উঠল। চারপাশে তখন শত শত মানুষের ভিড় জমে গেছে। জ্যামে আটকে থাকা বাসের যাত্রী, রিক্সা চালক আর ফুটপথের পথযাত্রীরা গোল হয়ে দেখছে এই দৃশ্য। প্রকাশ্য দিবালোকে শহরের বুকে এমন এক ধনী ঘরের সন্তানকে রাস্তায় পিষে ফেলা হচ্ছে দেখে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। কারণ আরামের কালো স্যুট পরা, চশমাটা বডিগার্ডগুলোর চারপাশ থেকে এক প্রাচীর তৈরি করে রেখেছে যা সাধারণ মানুষের পক্ষে সেই বলয় ভেদ করা অসম্ভব। যাও দুই হাত দিয়ে আরামের বুট জুতো সরানো আপ্রাণ চেষ্টা করতে করতে বলল, আরাম, তুমি তুমি এর মধ্যে আসছো কেন? এটা আমার পার্সোনাল ম্যাটার। আরিশা আমার ওয়াইফ। মুখ বন্ধ করছি পিশাচ। আরামের কণ্ঠ থেকে এক সিংহ গর্জন। সে জাওয়াদের বুকের পায়ের চাপ আরো বাড়িয়ে দিল। জাওয়াদ পাঁজরের হাড় মরমর করে ওঠার শব্দ পাওয়া গেল। তার মুখ দিয়ে সামান্য নোনা রক্ত বের হলো। আরামের চোখ দুটো রাগে রিরি করছে। সে পা সরিয়ে এক ঝটকায় জাওয়াদের কলার ধরে টেনে তুলল। যাওয়ার সোজা হয়ে দাঁড়ানোর আগে আরাম তার ডান হাতে শক্ত মুষ্টি সরাসরি জাওয়াদের বাঁ চোয়ালে বসিয়ে দিল। একটা কান ফাটানো শব্দ হলো আর জাওয়াদের মুখ থেকে কয়েক ফোঁটা রক্ত ছিটকে রাস্তার পিচের উপর পড়ল। জাওয়াদ সামলাতে না পারে পাশের একটা ল্যাম্পপোস্টের উপর গিয়ে আছাড় খেল। তার মাথাটা ল্যাম্পপোস্টের লোহার সাথে লেগে চওড়া হয়ে একটা শব্দ হলো। জাওয়াদ মাথায় হাত দিয়ে যন্ত্রণায় কাতরাতে উঠল। আরাম চিতার মতো ছটপট গতিতে এগিয়ে এলো। জাওয়াদ চুলের মুঠি শক্ত করে ধরে তাকে ল্যাম্পপোস্ট থেকে টেনে এনে সোজা একটা সজোরে লাথি মারল তার তলপেটে। সেই লাথির আঘাতে জাওয়াদের শরীর প্রায় 2 হাত দূরে ছিটকে গিয়ে রাস্তার পাশে জমে থাকা নোংরা কাদার উপর পড়ল। তার দামি ব্র্যান্ডের শার্ট প্যান্টের মুহূর্তের মধ্যে নর্দমায় নোংরা মাখামাখি হয়ে গেল। জাওয়াদ তখন কুকুরের মতো কুঁকড়ে শুয়ে হাঁপাচ্ছিল আর অহংকারের দম্ভ এক ধুলোয় লুটোপুটি খাচ্ছিল। আরাম ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে জাওয়াদের বুকের উপর আবার পা তুলে দিয়ে নিচু হয়ে জাওয়াদের মুখের উপর ঝুঁকে পড়ল। আরামের কণ্ঠস্বর ছিল নিচু, কিন্তু তাতে ছিল এক অমোঘ বজ্রের তীব্রতা। আজকের এই রক্তের প্রতিটি ফোঁটার হিসাব আমি তোর কাছ থেকে পই পই করে নেব। জাওয়াদ সিদ্দিকী, তুই কি ভেবেছিলি তুই খুব শক্তিশালী? তুই চেয়েছিলি এই নিষ্পাপ সন্তানকে নিজের স্বার্থের জন্য নষ্ট করতে? দেখ, আল্লাহ তোকে সেই সুযোগ দিল না। তুই নিজের চোখে দেখলে তোর নিজের বংশের বিনাশ। এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? যে নিজের স্ত্রীর সম্মান করতে জানে না, সে নিজের অনাগত সন্তানকে খুন করতে পারে। তার কোনো পার্সোনাল ম্যাটার থাকে না। তুই আজ থেকে আমার শত্রু। জাওয়াদ আরাম পা সরিয়ে নিল। সে জাওয়াদের দিক থেকে এক মুহূর্ত সময় নষ্ট না করে গাড়ির সামনের দরজা খুলল। পরম যত্নে অত্যন্ত আলতোভাবে আয়েশার রক্তে ভেজা অবচেতন দেহটাকে নিজের কোলে তুলে নিল। আয়েশার মাথাটা অবশ হয়ে আরামের চওড়া কাঁধের উপর এলিয়ে দিল। আয়েশার শরীরটা এতটাই হালকা আর কঙ্কালসার হয়ে গেছে যে আরামের বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রে মুচড়ে গেল। আরামের দামি কালো কোট আয়েশার রক্তে ভিজে যেতে লাগলো, কিন্তু আরামের সেদিকে কোনো খেয়াল ছিল না। সে আয়েশার ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে ফিসফিস করল, মাফ করে দিস আয়েশা, আমি একটু দেরি করে ফেলছি। তোকে এই নরক, এই পশুটার হাত থেকে আরও আগে বের করা উচিত ছিল। আমি কথা দিচ্ছি এই পিশাচকে আমি এত সহজে মরতে দেব না। ও বেঁচে থাকবে আর তিলে তিলে নিজের ধ্বংস নিজের চোখে দেখবে। আরাম আরিশাকে কোলে নিয়ে নিজের ল্যান্ড ক্রুজারের পিছনের সিটে বসলো। গাড়ির হর্ন দিয়ে তীব্র গতিতে হসপিটালের দিকে ছুটল। জাওয়াদ তখন রাস্তার ধুলো ময়লার পরে ছটফট করছিল আর চারপাশে ঘিরে দাঁড়িয়েছে আরামের গাটা। জাওয়াদ কোনো মতে উঠে পালানোর চেষ্টা করতে তখন আরামের সিকিউরিটি ইনচার্জ ঠান্ডা গলায় বলে, স্যার আমাদের নির্দেশ দিয়েছে আপনাকে হাত না দিতে, কারণ আপনার শরীর উনি নিজে ভাঙবেন। তবে হ্যাঁ, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না। রাত্রে বা দিনে এই ব্যস্ত সময়ে রাস্তার সাধারণ মানুষ তখন ধীর পায়ে জাওয়াদের দিকে এগিয়েছিল। কেউ একজন চিনে ফেলল, আরে এ তো সিদ্দিকী গ্রুপের জাওয়াদ সিদ্দিকী না? ছি, নিজের বউয়ের সাথে এই কাজ করতেছিল, নিজের বাচ্চাটা রাস্তায় মাইরে ফেলেছে। মানুষ ধিক্কার, থুতু আর অপমানের বৃষ্টি শুরু হলো জাওয়াদের উপর। শহরে এই ব্যস্ততম মোড়ে সেদিন জাওয়াদ সিদ্দিকীর রাজকীয় অহংকার, দম্ভ, প্রতিপত্তি এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আয়েশার অবচেতন দেহ ঝরে যাওয়া সেই ছোট্ট প্রাণটাকে উঠল আরামের বুক জ্বলতে থাকা প্রতিশোধের নতুন ও সবচেয়ে ভয়ঙ্কর বার্তা। কয়েক ঘন্টা পর শহরের হাসপাতালের বড় সুরক্ষিত প্রাইভেট হাসপাতালে আইসিইউর সামনে এসে আরাম দাঁড়িয়ে পড়ল।
তার গায়ে কালো কোটটা এখন একপাশে রাখা, শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো। শার্টের বুকে তখনও আরিশের রক্তে শুকিয়ে যাওয়া তামাটে দাগ লেগেছে। আরাম যখন হাসপাতালে আরিশের কেবিনের পাশে এসে বসলো, তখন তার চোখে কোনো জল ছিল না। চোখের সব জল যেন পাথর হয়ে এক কঠিন প্রতিজ্ঞার রূপ নিয়েছে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে আরামকে বলল, মিস্টার আরাম, আমরা ওনার শরীরে ব্লিডিং কন্ট্রোল করতে পারছি না, কিন্তু ওনার অবস্থা এখনও খুব আশঙ্কাজনক। শারীরিক ক্ষতের চেয়ে ওনার মানসিক আঘাতটা অনেক বেশি লেগেছে। এই ধরনের ট্রমার পর শক থেকে মানুষকে ফিরতে অনেক দেরি লাগে, আর জ্ঞান ফিরলেও উনি মানসিকভাবে কতটা স্বাভাবিক থাকবেন এখন বলা যাচ্ছে না। আরাম ডক্টরের দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ল। ডক্টর চলে যাওয়ার পর আরাম কেবিনের কাচের উপর নিজের প্রতিচ্ছবি দেখল। কাচের উপরে আরিশে শুয়েছে, অক্সিজেন মাস্ক পরা, শরীরের নানা রকমের নল লাগালো। আরামের দিকে তাকিয়ে অনুভব করলো তার ভেতরে যে সামান্যতম মানবিক অংশটুকু, তাও আজ মরে গেছে। এখন আর কোনো দয়া নেই, কোনো ক্ষমা নেই। এখন বেঁচে আছে এক পরম প্রতিশোধপরায়ণ দানব। সে জানে এই ভয়াবহ আঘাতের পর আরিশাকে আবার নতুন করে নিজের হাতে গড়ে তুলতে হবে। আর জাওয়াদের জন্য সে এক নরক তৈরি করবে, যেখানে মৃত্যু হবে জাওয়াদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য। কিন্তু সেই সৌভাগ্য জাওয়াদ সহজে পাবে না। ঠিক তখনই হাসপাতালের প্যাথোলজি বিভাগের প্রধান ডক্টর আশরাফ এক টুকরো ফাইল হাতে আরামের দিকে এগিয়ে গেলেন। ওনার মুখে চিন্তার গভীরতা। মিস্টার শাহরিয়া, আরিশার মার রক্ত রিপোর্টটা একটু অন্যরকম। আপনি কি একটু আমার কেবিনে আসবেন? আরাম ভুরু কুঁচকে গেল। সে ধীর পায়ে ডক্টরের কেবিনে গেল। ডক্টর আশরাফ ফাইলটা আরামের সামনে বাড়িয়ে দিয়ে বললেন, দেখুন, ওনার গর্ভপাত মিসক্যারেজটা শুধু শারীরিক নির্যাতন হয়নি, ওনার রক্তে নমুনায় মেথোট্রেক্সেস এবং এক ধরনের ধীর গতিতে ভেষজ বিষের উপস্থিতি পাওয়া গেছে। এই কেমিক্যালটা যদি গর্ভবতী শরীরে নিয়মিত অল্প অল্প করে পুষ্কর হয়, তবে গর্ভস্থ ভ্রূণটির ভেতরে শুকিয়ে মারা যাবে। আয়েশার শরীর গত 2.5 মাস ধরে এই বিষটি গ্রহণ করেছিল। আজ রাস্তায় এক ধাক্কা বা ব্রেক লেগেছে, এটা উছিলে মাত্র। বাচ্চাটা অলরেডি ওনার পেটের ভিতরে মৃতপ্রায় হয়ে গেছিল। কথা শুনে আরামের হাত দুটো শক্ত মুঠো হয়ে গেল। তার চোখের মণি দুটো কাঁপতে লাগলো। জাওয়াদ এসব ব্যাপারে একটু নিরেট মূর্খ। ও এত নিখুঁত মেডিকেল টার্ম বা বিষের ব্যাপার জানবে না। জাওয়াদ তো আরিশাকে চাবুক দিয়ে মারত, কিন্তু খাবার সাথে মিশিয়ে এই স্লো পয়জন দেওয়ার কাজটা জাওয়াদের নয়। জাওয়াদ তো নিজেই চেয়েছিল আরিশাকে কাল ক্লিনিকে নিয়ে বাচ্চা নষ্ট করতে। তার মানে জাওয়াদ নিজেই জানতো না যে তার বাচ্চার ক্ষতি অলরেডি হয়ে গেছে। আরামের মনে এক ভয়ঙ্কর প্রশ্ন জাগলো, তাহলে এই বাচ্চাটা কে নষ্ট করলো? কে সিদ্দিকি মেনশনের আড়ালে বসে আয়েশার খাবারে প্রতিদিন বিষ মিশেছে? জাওয়াদ, তৃপ্তি সিদ্দিকি, না তানিয়া, নাকি বাইরের কোনো তৃতীয় ব্যক্তি? এই রহস্যের জট যে আরও কত গভীর তা ভেবে আরামের চোয়াল শক্ত হয়ে গেল। বাচ্চাটা কিন্তু জাওয়াদ নিজে নষ্ট করেনি, কিন্তু কে করছে তা এই মুহূর্তে কেউ জানে না। আরাম পকেট থেকে তার ফোনটা বের করলো। স্ক্রিনে রনির নামটা ভেসে উঠল। আরাম ফোনটা কানে নিয়ে অন্তত ঠান্ডা শান্ত কিন্তু মেরুদণ্ড কাঁপানো গেলে বলল, সব কিছু রেডি কর রনি। সিদ্দিকি গ্রুপের প্রতিটি শেয়ার, জাওয়াদের প্রতিটি ব্যাংক অ্যাকাউন্ট, ওর প্রতিটি আস্তানা সব থেকে লগ হবে। আজ থেকে জাওয়াদ সিদ্দিকির জীবনে প্রতিটি সেকেন্ড, প্রতিটি নিঃশ্বাস হবে আমার নিয়ন্ত্রণে। ও এখন আর কোনো স্বাধীন মানুষ নেই, ও এখন আমার হাতের পুতুল আর খেলনা। আর আমার এই ধ্বংসের খেলা শুরু হলো। সে রনিকে আরও নির্দেশ দিল, সিদ্দিকি মেনশনের সিসিটিভি ফুটেজ হ্যাক কর। গত 3 মাসে প্রতিটি সেকেন্ডের ফুটেজ আমার চাই। আয়েশার ঘরে কে কে ঢুকতো, ওর খাবার কে তৈরি করতো, সব ডাটা চাই। বাচ্চাটাকে খুনিকে আমি জ্যান্ত মাটির নিচে পুঁতবো। যাওয়া জানলার বাইরে দুপুরে কড়া রোদ উঠছে, কিন্তু আরামের চোখের অন্ধকারের সামনে সেই রোদও যেন স্নান হয়ে গেল। আরিশার সেই ট্র্যাজেডিক আড়ালে লুকিয়ে থাকা সেই অদৃশ্য খুনিকে খুঁজে বের করার জন্য আরাম এখন এক নতুন শিকারে বের হতে ব্যস্ত। আইসিইউর ভেতরে তখনও এক অদ্ভুত নিঃশব্দ মৃত্যু হিমশীতল নীরবতা বিরাজ করছে। চারপাশে আধুনিক সব যন্ত্রপাতি, একঘেয়ে বিপ বিপ শব্দ ছাড়া কোনো প্রাণের স্পন্দন সেখানে টের পাওয়া যাচ্ছে না। এই যান্ত্রিক শব্দটা যেন একটা ধারালো ছুরির মতো আরামের বুকে গিয়ে বিচ্ছিল। সাদা ধবধবে বিছানায় আরিশা শুয়ে আছে এক টুকরো নিথর ভাঙা পাথরের মতো। তার ফ্যাকাশে রক্তহীন মুখে অক্সিজেনের মাস্কটা
অনবরত বাষ্পে আবৃত হচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। সে যে ঠোঁটে একসময় উপচে পড়তো প্রাণোচ্ছল হাসি, আজ সেই ঠোঁট দুটো নীল হয়ে গেছে। শরীরের বিভিন্ন অংশে সুই ফুটিয়ে লাইফলাইনের জটিলতা সব নল যুক্ত হয়েছে। স্যালাইনের বোতল থেকে ফোঁটায় ফোঁটায় জীবনদায়ী তরল তার শিরায় প্রবেশ করেছে ঠিকই, কিন্তু তার অবশ মস্তিষ্ক এখনও কোনো সাড়া দিচ্ছে না। ডাক্তাররা বারবার তার চোখের মনে পালস রেট পরীক্ষা করছেন, কিন্তু গভীর ট্রমা আর অতিরিক্ত রক্তক্ষরণ যেন শরীর যেন কোনো গভীর অন্ধকারে অতলে তলিয়ে গেছে। আয়েশা এই মরণাপন্ন নিষ্পাপ অবয়বের দিকে তাকিয়ে ভেতর থেকে চুরমার হয়ে গেল আরাম। সে কেবিনের কাচের ওপাশে দাঁড়িয়ে নিজের অজান্তে কাচের উপর হাত লাগলো। তার চোখের কোণটা শক্ত হয়ে জমে গেছে, এক ফোঁটা জলও বেরোচ্ছে না, কারণ সেই জল এখন এক ভয়ঙ্কর লাভার মতো পড়ছে। যে মেয়েটি কদিন আগে নিজের আত্মসম্মান আর অধিকার নিয়ে বুক চিতিয়ে লড়ছে, সে আজ পৃথিবীর সমস্ত আলো বাতাস থেকে দূরে এক অতল অন্ধকারে ঘুমিয়েছে। তার অবচেতন মন এখনও সেই দুঃসাহস যন্ত্রণায় বৃত্তে বন্দী। তা মাঝে মধ্যে তার বুকের খাঁচাটা তীব্রভাবে কেঁপে উঠছে, ঠোঁট দুটো অক্সিজেন মার্কের নিচে সামান্য নড়েছে, যেন সে এখনও তার অনাগত সন্তানকে বাঁচানোর জন্য জাওয়াদের পায়ে পড়ে আকুল আবেদন জানিয়েছে। কিন্তু নিষ্ঠুর বাস্তবতা এই যে তার কোল আজ আজীবনের জন্য শূন্য। ডাক্তাররা স্পষ্ট জানিয়েছে আগামী 24 ঘন্টা পার না হলে কোনো আশার বাণী শোনানো অসম্ভব। মানসিক সহবাস স্নায়ুতন্ত্রে এতটাই অবশ করে দিয়েছে যে তার এই কৃত্রিম ঘুম কখন ভাঙবে তা কেবল উপরওয়ালাই জানে। আরাম আয়েশা সে জীবন্ত লাশের মতো পড়ে থাকা থেকে নিজের ভেতরের শেষ মানবিক অনুভূতিটুকু বিসর্জন দিল। তার মনে হলো আয়েশার এই প্রতিটি কষ্টের ফোঁটা, এই প্রতিটি যন্ত্রণার সেকেন্ডের মূল্য পুরো সিদ্দিকী পরিবার তাদের প্রতিটি ফোঁটা রক্ত দিয়ে প্রতিশোধ করবে। অন্য এক বেসরকারি হাসপাতালে জরুরি বিভাগের বাইরে সিদ্দিকী পরিবারের বিলাসী আভিজাত্য ধুলোয় মিশে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসপাতালের ট্রলি থেকে যখন জাওয়াতকে নামানো হচ্ছিল, তখন তাকে দেখে চেনার কোনো উপায় ছিল না। আরামের ভারী বুটের আঘাতে তার বুকের পাঁজর দুটো ভেঙে এর দিকে দেবে গেছে। সারা মুখমণ্ডলের রক্ত, রাস্তায় কালচে নোংরা নর্দমায় কাদা মাখামাখি। বাচওয়াল আরামের সেই শেষ ভয়ঙ্কর ঘুষির আঘাতে হাড়টা মারাত্মকভাবে স্থানচ্যুত হওয়ায় তার মুখটা একপাশে বেঁকে এক বিকৃত দানবের মতো দেখাচ্ছে। তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া আইসিইউর করিডোরে আছাড় খেয়ে পুরো পাগলের মতো ডুকরে গেছেন। তৃপ্তি সিদ্দিকী নিজের কপাল চাপড়াতে চাপড়াতে চিৎকার করল, ওরে আমার বাবারে, তোর এই হাল কোন পিশাচ করলো রে? আমার সোনার টুকরো বাঁধান রে রাস্তার কুত্তার মতো পিটায় ফেলছে, থুইয়া গেছে, কার এত বড় সাহস? তানিয়া তার মায়ের গলা জড়িয়ে ধরে ভয়ে আর আতঙ্কে কাঁপতে কাঁপতে আওয়াজ করল, আম্মা, ভাইয়ের অবস্থা দেখে ডাক্তার বলেছে বাঁচানো কঠিন। ভাইয়ের ফুসফুসে আঘাত লাগছে, মুখ দিয়ে খালি রক্তের দলা দলা হইয়া বাইর হব। ওগো, আমাদের রক্ষা কে করব? কে এই আমাদের সর্বনাশ করলো? জাওয়াতকে স্টেজের ওপর আধমরা পশুর মতো ঘুমাচ্ছে, চোখ দুটো মেলতে পারছে না। তীব্র যন্ত্রণায় তার পুরো শরীর ধনুকের মতো বেঁকে গেছে। ডাক্তাররা যখন এক্স-রে করে এবং জরুরি অপারেশনের জন্য ওটিতে নিয়ে যাচ্ছিল, তখন তৃপ্তি সিদ্দিকী জাওয়াদের রক্তমাখা হাতটা ধরে রাখার জন্য চিৎকার করছিল, কিন্তু ওটির দরজার সামনে দাঁড়িয়ে নার্সরা তাদের কঠোরভাবে সরিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে জাওয়াদের ফোনের স্ক্রিনে তীব্রভাবে জ্বলে ওঠে। তানিয়া কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিয়ে দেখল ব্যাংক থেকে একটা অফিসিয়াল অ্যালার্ট। জাওয়াত ব্যক্তিগত এবং কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট সেন্ট্রাল ব্যাংক থেকে সাময়িকভাবে ফ্রিজ করা হয়েছে। শুধু তাই নয়, সিদ্দিকী গ্রুপের প্রধান কার্যালয়ে ম্যানি মানি লেন্ডিং এবং কোটি কোটি টাকার ট্যাক্স ফাঁকির অভিযোগে যৌথ বাহিনীগুলো হানা দেওয়ার ব্রেকিং নিউজটা স্ক্রিনে নোটিফিকেশনের আকারে ভেসেছে। এক লহমায় তৃপ্তি সিদ্দিকী আর তানিয়ার পায়ের তলা থেকে যেন আস্ত পৃথিবীটি সরে গেল। সে বুঝতে পারল জাওয়াদের ওপর শুধু শারীরিক আঘাত আসেনি, ওর পুরো সাম্রাজ্যের নিচে এক মহাশক্তিশালী হাত বারুদের সলদাতে আগুনে পুড়িয়ে দিয়েছে। একদিকে একমাত্র ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, অন্যদিকে অহংকার সে তাসের প্রসাদ এক সেকেন্ডের জন্য ধূলিসাৎ হওয়া। সিদ্দিকী পরিবারের নারীরা হাসপাতালে আরাম হাসপাতালের ছাদ থেকে নিচের চঞ্চল ঢাকা শহরের দিকে তাকিয়েছিল। দুপুরের কড়া রোদ আস্তে আস্তে ম্লান হয়ে বিষণ্ণ বিকেলে রূপ নিয়েছে।
আর হাতে থাকা ট্যাবটাতে রনি অনবরত সিদ্দিকি মেনশনের অভ্যন্তরীণ সিসিটিভি ফুটেজগুলি ব্যাকআপে ফাইলগুলো আপলোড করছিল। আরামের চোয়াল শক্ত, চোখের দৃষ্টি শিকারী চিতার মতো ধারালো। ডক্টর আশরাফের কথাগুলো তার মাথায় হাতুড়ির মতো পিটাচ্ছে। মেথোডেক্সেস আর ধীর গতিতে ভেষজ বিষ, এটা কোনো সাধারণ বিষয় নয়, এর পিছনে রয়েছে কোনো ঠান্ডা মাথার খুনি। সে রনিকে কল দিয়ে লাউড স্পিকার দিল। ওপাশ থেকে রনি ফিসফিস কিন্তু অন্তত উত্তেজিত গলায় বলল, বস, হ্যাকিং কমপ্লিট, আমরা পুরো 3 মাসে পুরো ডাটা রিকভার করেছি, কিন্তু একটা জিনিস অদ্ভুত খেয়াল করছি, আয়েশা ম্যামের খাবারের প্লেট আর ওষুধের ট্রে দায়িত্ব জাওয়াদের নির্দেশ সময় মতো বুড়ো আয়া রহিমার হাতে থাকতো। জাওয়াত ভাবত রহিমা ওর বিশ্বস্ত, কিন্তু প্রতি রাতে জাওয়াত আর বাড়ির বাকিরা ঘুমিয়ে যাওয়ার পর একটা আবছা ছায়া ফিগার আয়েশার ঘরে ঢুকত। আরামের চোখ দুটো তীব্র পলক হয়ে উঠল, গায়ের শিরাগুলো রাগে উপচে উঠল। কে? মুখটা দেখা যাচ্ছে না বস। অন্তত চতুরতার সাথে সে ঘরের অন্ধকারের কোণগুলো ব্যবহার করতো এবং ক্যামেরা এড়িয়ে চলত। তবে ওনার অভাব, শরীরের গঠন, হাঁটার ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো পুরুষ নয়, একজন অন্তত চতুর নারী। আর সবচেয়ে বড় কথা, জাওয়াদ সিদ্দিকী যখন আয়েশা ম্যামকে বেল দিয়ে বড় বড় আঘাত মারত, তখন এই ছায়া ফিগারটি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য অন্তত পৈশাচিক আনন্দ উপভোগ করত। আরামের বুকের ভেতরটা এক নারকীয় আক্রোশে দাউ দাউ করে উঠল। সে বুঝতে পারল যাওয়া শুধু একটা বোকা অহংকারী মোহ ছিল না, আসলে শয়তান সিদ্দিকী মেনশনের আড়ালে বসে এই পুরো খেলাটা নিজের আঙ্গুলের ইশারায় নিয়ন্ত্রণ করলো। যে আরিশাকে মা হতে দেয়নি, যে আরিশার পেটের নিষ্পাপ সন্তানকে তিলে তিলে বিষ খাইয়ে পেটের ভিতরে মেরে ফেলতে চাইছে, আর দোষ চাপিয়েছে জাওয়াদের অত্যাচারের উপর। জাওয়াদ নিজের বাচ্চার ক্ষতি করতে চেয়েছিল ঠিকই, কিন্তু সে নিজেও জানতো না যে তার আগে এই কাজটা অন্য কেউ সেরে রেখেছে। আনাম অন্তত ঠান্ডা বরফ শীতে বলল, রহিমাকে এই মুহূর্তের মধ্যে আমাদের গোপনে সেফ হাউসে তুলে নিয়ে আসো রনি, কোনো যেন ভুল না হয়। ও খুব যদি সহজে মুখ না খুলে তবে ওর নখ উপড়ে নেবে। আমি আজ রাতের মধ্যে জানতে চাই আয়েশার খাবারের কাপে প্রতিদিন বিষ মেশানোর পিছনে আসল হাতটা কার। সেই মুখটা দেখেছেই। ফোনটা কেটে আরাম ধীর পায়ে ছাদ থেকে নেমে এসে আইসিইউর জানলার সামনে এসে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরে একটা মৃদু আলোড়ন দেখা গেল। মনিটরিং স্ক্রিনে হার্টবিটে ওঠানামা করতে শুরু হলো। কাচের ওপাশে আয়েশার ডান হাতের আঙুলগুলো হঠাৎ অলৌকিকভাবে সামান্য নেড়ে উঠল। তার চোখ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে কান ঘেঁষে বালিশে মিশে গেল। ঘুমের ঘোরে সে এক তীব্র যন্ত্রণায় সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আরামের ভেতরে দানবটা যেন এক দীর্ঘ অট্টহাসি দিয়ে উঠল। সে কাচের ওপরে নিজের কপাল ঠেকে ফিসফিস করে মনে মনে বলে, জাওয়াদ সিদ্দিকী, তোর পরিবার এখন হাসপাতালের মেঝেতে বসে নিজের পাপের রক্তবমি করছে, কিন্তু তোদের আসল নরক তো এখনো শুরু হয়নি। তোদের এই সাজানো অভিজাত্য, তোদের এই অহংকার আর তোদের এই নাম আমি এই শহরের বুক থেকে চিরতরে মুছে দেব। আর যে আমার বাচ্চা জান নিয়েছে তাকে আমি এমন শাস্তি দেব যা আজ পর্যন্ত কোনো মানুষ কল্পনা করতে পারেনি। বাইরে তখন গোধূলির আলো মুছে গিয়ে ঘন অন্ধকার নেমে এসছে। আরামের চোখে সেই অন্ধকারের সামনে আকাশের অন্ধকার যেন স্লান হয়ে গেছে। এই প্রতিশোধের মরিচায় এখন এক নতুন শত্রুর আবির্ভাব ঘটেছে, যাকে টেনে বের করতে আরাম শহরে নিজের পুরো অস্তিত্ব বাজি রাখতে প্রস্তুত। হাসপাতালের করিডোর কাঁপিয়ে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এগিয়ে এলো 27 বছরের যুবক। তার পরনে দামি চারকোল ব্ল্যাক ওভারকোট, ইন করা শার্ট, অবিন্যস্ত ছিল এক রাজকীয় অবয়ব। কানাডায় নিজের কোটি টাকার বিজনেস মিটিং মাঝপথে ছেলে খবর পাওয়া মাত্র নিজের প্রাইভেট জেটে চড়ে সে সরাসরি এখানে ছুটেছে। নিখুঁত ট্রিম করা দাড়ি আর ফর্সা চেহারার ক্লান্তির চেয়েও তীব্র ক্ষোভ আর উদ্বেগ সন্দেহ। তার এই সম্মোহিত ব্যক্তিত্ব আর গম্ভীর রাজকীয় উপস্থিতি মুহূর্তের মধ্যে হাসপাতালের শান্ত করিডোরে এক টানটান উত্তেজনা তৈরি হলো। সোজা আইসিইউর দিকে এগিয়ে যাওয়া তার প্রতিটি পদক্ষেপ যেন একটা চাপা ষাঁড়ের আঘাত। হঠাৎ করে হাসপাতালের করিডোর কাঁপিয়ে ধীর অথচ দৃঢ় পদক্ষেপে এড়িয়ে এলো 27 বছরের এক ড্যাশিং যুবক, আরিশ মাহমুদ। পরনে দামি চারকোল ব্ল্যাক ওভারকোট, ক্লান্তি চোখ। কানাডা কোটি টাকার বিজনেস ডিল। হাসপাতালের ওই সুদীর্ঘ নির্জন করিডোরে আরিশ মাহমুদের ভারী বুটের পদক্ষেপ
যেন এক একটি বজ্রপাতের মতো প্রতিধ্বনিত হলো। করিডোরের দেওয়ালে দেওয়ালে সেই শব্দ আছড়ে পড়লো, এক তীব্র দমবন্ধ কর টান টান উত্তেজনা তৈরি করলো। তার গায়ে দামি চারকোল ব্ল্যাক ওভারকোটটা বাতাসে সামান্য ইন করে, শার্টের হাতও কোনো পর্যন্ত গোটাক্ত, আর অবিস্তর চুলে লেপটেছে কানাডা থেকে দীর্ঘ বিমানযাত্রী ক্লান্ত। কিন্তু সেই ক্লান্তিকে ছাপিয়ে ফর্সা নিখুঁত ট্রিম করা দাড়ি ঢাকা মুখমণ্ডল জ্বলছিল এক লেলিহান অগ্নিশিখা। চোখ দুটো রাগে আর ক্ষোভে একদম জবা ফুলের মতো লাল হয়েছে। দীর্ঘ 7 বছর পর দেশে ফিরছে, কিন্তু এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা সে নিজের অবচেতন মনে কখনো কল্পনা করেনি। আইসিইউ তার কাছের দেওয়ালের সামনে আরিফ যখন স্থির হয়ে দাঁড়ালো, তখন তার রাজকীয় দম্ভ অহংকার এক আভিজাত্য এক নিমেষে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কাচের ওপাশে ধবধবে সাদা বিছানায় শুয়ে আছে তার কলিজার টুকরো একমাত্র ছোট বোন আরিশা, যে মেয়েটাকে সে নিজের হাতের তালুর উপর রেখে রাজকন্যার মতো বড় করেছিল। মায়ের মৃত্যুর পর যাকে সে পৃথিবীর কোনো আঁচল লাগতে দেয়নি, সেই আরিশা আজ এক টুকরো নিথর লাশের মতো শুয়েছে। তার সারা শরীর নলগুজা, ফ্যাকাশে মুখের অর্ধেক অংশ জুড়ে আছে অক্সিজেন মাস্ক। সে চোখের কোণটা হঠাৎ তীব্রভাবে ভিজে উঠল, কিন্তু সে কান্নার শব্দ ভেতরে এক আদিম আক্রোশে রূপান্তরিত করল। তার চওড়া হাত দুটো শক্ত মুঠে নিল, গায়ের প্রতিটি রগ তপ্ত লাভার মতো ফুলে উঠল। সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো যেখানে পাথরের মতো দাঁড়িয়ে থাকা আরামের দিকে। আরামের শার্টের বুকের তখন আয়েশের শুকিয়ে যাওয়া রক্তের কালচে দাগ লেগেছে। আয়েশ এক পা এগিয়ে এসে আরামের শার্টের কলার নিজের 2 হাতের শক্ত মুঠে খপ করে খেঁচে দিল, কিন্তু কণ্ঠস্বর চিৎকার করল না। নিচু ও কর্কশ স্বরে পুরো করিডোরে বাতাস যেন এক মুহূর্তের জন্য জমে গেল। আরাম, আমি তোমাকে আমার বোনের দায়িত্ব দিয়ে গেছিলাম। তোকে বিশ্বাস করে আমি কানাডায় নিজের সাম্রাজ্য গড়তে গেছিলাম। আর তুই আমার বোনকে এই জীবন্ত লাশের মতো আইসিইউর বিছানায় এনে দাঁড় করলি। কোথায় ছিল তোর ক্ষমতা? কোথায় ছিল তোর এই অহংকার, মিস্টার আরাম শাহরিয়া? আরিশ মাহমুদের গলার রগগুলো কাঁপছিল, আর তার নিঃশ্বাসের তপ্ত বাতাস আরামের মুখের উপর আছড়ে পড়ল। আরাম এতটুকু তো নড়ল না, আরিশকে সরিয়ে দেওয়ার চেষ্টা করল না। তার চোখের মনোযোগে এক অদ্ভুত শীতল শূন্যতা স্থির হয়েছে। সে অন্তত শান্ত, কিন্তু মেরুদণ্ড কাঁপানো বলল, আমাকে মেরো না আরিশ, তোমার ওই হাতের শক্তিটা বাঁচিয়ে রেখো। কারণ যার কারণে এই রাগটা ঝাড়া উচিত, সে এখনো পুরোপুরি মরেনি। জাওয়াদ সিদ্দিকী এখনো বেঁচে আছে। আরিশ মাহমুদ এক ঝটকায় আরামের কলার ছেড়ে দিয়ে পেছনে সরল। তার চোখ থেকে তখন টপ টপ করে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই জলের রং যেন রক্তের চেয়েও লাল। সে দেওয়ালে এক সজোরে ঘুষি মারল। হঠাৎ করে এক শব্দ হলো, আর হাতের গাঁট ফেটে রক্ত বেরিয়ে এলো। কিন্তু সেই শারীরিক যন্ত্রণার চেয়ে তার বুকের ভেতর যন্ত্রণাটা তীব্র ছিল 1000 গুণ বেশি। জাওয়াদ সিদ্দিকী। আরিশ দাঁতে দাঁত চেপে নামটা উচ্চারণ করলো, যেন এই নামটা চিবিয়ে খেয়ে ফেলবে সে। যে তার বোনের গায়ে হাত তুলছে, যে তার বোনের অনাগত সন্তানকে, আমার ভাগ্নে বা ভাগ্নিকে দুনিয়া দেখার আগে মেরে ফেলছে। আর তুমি দেখে জ্যান্ত রেখেছ আরাম? কেন? কেন তার বুকটা এখনো সচল আছে? আরাম ধীর পায়ে মাহমুদের দিকে এগিয়ে এলেন। তার কণ্ঠস্বর এক পৈশাচিক ঠান্ডা ভাব ফুটল, কারণ তাকে এক ঝটকায় মেরে ফেলার কোনো শাস্তি নয় আরিশ, ওটা ওর জন্য দয়া হবে। আমি তাকে এমন এক নরকে পুঁততে চাই যেখানে প্রতি সেকেন্ডে মৃত্যুর জন্য প্রার্থনা করবে, কিন্তু তার ভাগ্য হবে না। জাওয়াদ সিদ্দিকীর রাজকীয় অহংকার আমি আজ ঢাকায় ব্যস্ত রাস্তায় ধুলোয় মিশিয়ে দিয়ে এসেছি। ওর শরীর এখন অন্য এক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু খেলা তো কেবল শুরু। ঠিক তখনই রনি হন্তদন্ত হয়ে করিডোর দিকে ছুটে এলো। তার হাতে থাকা ট্যাবটা সে আরামের দিকে বাড়িয়ে দিতে চাইল, কিন্তু আরাম ইশারায় সেটা আরিশ মাহমুদকে দিতে বলল। আরিশ মাহমুদ চোখ মুছে ট্যাবটা হাতে নিলেন। স্ক্রিনে ভেসে উঠল আরিশার প্যাথোলজিক্যাল রিপোর্ট, সেই ভয়ঙ্কর সত্য, মেট্রোটক্সিস অর্থাৎ ধীর গতিতে ভেষজ বিষের উপস্থিতি। রিপোর্টটা পড়তে পড়তে আরিশের চোখের মণি দুটো স্থির হলো। সে অবিশ্বাস দৃষ্টিতে আরামের দিকে তাকালো। বিষ? তার মানে আরিশাকে শুধু মারধর করা নেই, ওকে গত 2.5 মাস ধরে তিলে তিলে বিষ খাইয়ে বাচ্চাটাকে পেটের ভিতরে মেরে ফেলা হয়েছে। আরামের মাথা নাড়ল, তার চোয়াল শক্ত হইল। হ্যাঁ আরিশ, আর জাওয়াত একটা নিরেট, ও ব্যবসা বোঝে, কিন্তু এত নিখুঁত কেমিক্যাল আর বিষের ব্যবহার জানে না। ও নিজেই তো কাল আরিশাকে ক্লিনিংয়ে বাচ্চাটা নষ্ট করেছিল। তার মানে জাওয়াত নিজেই জানতো না যে বাচ্চার ক্ষতি অলরেডি কেউ করে রেখেছে। সিদ্দিকী মেনশনের আড়ালে সে অন্য কেউ আরিশের খাবারে প্রতিদিন বিষ মেশাতো। আরিশের বুকের ভেতরটা যেন এক নারকীয় নরকলে
দাউ দাউ করে জ্বলে উঠল। সে ট্যাবের স্ক্রিনে নিজের হাত চাপে রেখে ভেঙে ফেলা উপক্রম করল। রহস্যময় নারী যে দরজার আড়াল থেকে আরিশার উপর হওয়া অত্যাচার উপভোগ করত। আরাম, এই পিশাচিনীকে যদি আমি খুঁজে বের না করি তবে আমার নামও আরিশ মাহমুদ নয়। আমি সিদ্দিকী মেশানের প্রতিটি ইট গুঁড়ো করে দেব, কিন্তু আমার বোনের এই কষ্টের প্রতিশোধ আমি নিব। করিডোরের লাইটগুলি মৃদু কাঁপছিল। দুই মহাশক্তিশালী পুরুষ যখন এক হয়ে দাঁড়িয়েছে তখন হাসপাতালের সে শান্ত পরিবেশ যেন এক প্রলয়ঙ্কর ঝড়ে আভাস পাওয়া যাচ্ছিল। আরিশ মাহমুদ আইসিইউর কাচের গায়ে নিজের কপাল ঠেকালো। ভিতরে আরিশের আঙ্গুলগুলো তখন আলতো করে নড়ছিল, যেন সে অবচেতন মন তার ভাই আর আরামের এই প্রতিজ্ঞার গুঞ্জে। শহরের অন্য প্রান্তে অন্ধকার স্যাঁতস্যাঁতে অপেক্ষাকৃত সস্তা প্রাইভেট হাসপাতালে জরুরি বিভাগে ওটির বাইরে সিদ্দিকী পরিবারের বিলাসী আভিজাত্য ধুলোয় মিশে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হাসপাতালের করিডোরের নোংরা মেঝেতে আচার খেয়ে পাগলের মতো ডুকরে কাঁদছেন তৃপ্তি সিদ্দিকী। তার দামি জর্জের শাড়ি ধুলোয় ধুলোতে, গলার সোনার চেনটা একপাশে ঝুলেছে। ওরে আমার বাজান রে, আমার সোনার টুকরো বাবা কোন পিশাচে এই হাল করলো? আমার জাওয়াতের রাস্তায় কুত্তার মতো পিটায় ফেলায় থুইয়ে গেছে। আল্লাহ আরশ কাঁপবে না এই জুলুম লাইগা? তৃপ্তি সিদ্দিকী নিজের কপাল চাপড়াতে চাপড়াতে চিৎকার করছেন, কিন্তু হাসপাতালের নার্স আর কোনো কর্মচারী এই আজারে একটু সম্বোধনা দেখাচ্ছে না, কারণ প্রকাশ্যে রাস্তায় যাওয়া যা করেছেন তা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তানিয়া তার মায়ের গলা জড়িয়ে ধরে ভয়ে ও আতঙ্কে কাঁপতে কাঁপতে চিৎকার, আম্মা, ভাইয়ের এই অবস্থা দেখে ডাক্তার বলতেছে বাঁচানো কঠিন। ভাইয়ের ফুসফুসে হাড় লাগছে, হাড় ভেঙে ভেতরে ঢুকে গেছে, মুখ দিয়া খালি রক্তদলা বাইর হইতেছে। ওগো, আমাদের কে রক্ষা করবে? আমাদের সব শেষ হয়ে গেল। ওটির দরজা খুলে গেল এবং ডাক্তার বেরিয়ে এলো, তার এপ্রন জাওয়াদের রক্তের দাগ। তৃপ্তি সিদ্দিকী এক ঝটকায় ডাক্তার পা জড়িয়ে দিলেন। ডাক্তার সাহেব, আমার বাবারে বাঁচান। ও সিদ্দিকী গ্রুপের একমাত্র ওয়ারিশ। যত টাকা লাগে আমি দেব। আমার বাবারে সুস্থ করে দেন। ডাক্তার অন্তত বিরক্ত ও ঘৃণা মিশ্রিত দৃষ্টিতে তৃপ্তি সিদ্দিকীর দিকে তাকালেন। তিনি পা সরিয়ে নিয়ে ঠান্ডা গলায় বললেন, টাকার গরম দেখাবেন না মিসেস সিদ্দিকী। আপনার ছেলের বাঁ চোয়ালের হাড় পুরোপুরি ভেঙে গুঁড়ো হয়ে গেছে। ওর বুকের 4টা পাঁজরে ভেঙে ফুসফুস এফোড় ওপড় করে দিছে। আমরা এই মুহূর্তে শুধু ওর লাইফটা সেভ করার চেষ্টা করছি, কিন্তু ও যদি বেঁচে ফিরে তবে কোনোদিন আর স্বাভাবিক মানুষের মতো সোজা হয়ে দাঁড়াতে পারবে না। ও আজীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে তৃপ্তি সিদ্দিকীর মাথায় যেন জ্বলন্ত আকাশ ভেঙে পড়ার মতো হলো। পঙ্গু? জাওয়াদ সিদ্দিকী আজীবন পঙ্গু হয়ে যাবে? ঠিক সেই মুহূর্তে তানিয়ার হাতে থাকা জাওয়াদের আইফোনটা তীব্রভাবে ভাইব্রেট করলো। একের পর এক নোটিফিকেশন আর মেসেজ। তানিয়া কাঁপতে কাঁপতে স্ক্রিনের দিকে তাকাতে তার চোখ দুটো চড়কায়। সে চিৎকার করে বলল, আম্মা, আমাদের কোম্পানির সব অ্যাকাউন্ট সেন্ট্রাল ব্যাংক আর ফ্রিজ করে দিয়েছে। আমাদের হেড অফিসে নাকি যৌথ বাহিনী হানা দিছে। আম্মা, আমাকে কোনো অ্যাকাউন্টে টাকা থেকে তোলা যাইতেছে না। তৃপ্তি সিদ্দিকী স্তব্ধ হয়ে গেলেন। তার কান্নার আওয়াজ এক মুহূর্তে তার গলার ভেতর আটকে গেল। একদিকে একজন ছেলে এই বিভৎ পঙ্গুত্ব, অন্যদিকে জীবনের সব থেকে জমানো অর্থ আর অহংকার, তাসের প্রাসাদ এক সেকেন্ডে ধূলিসাৎ। সিদ্দিকী পরিবারের নীরারা হাসপাতালের নোংরা মেঝের সংজ্ঞা হারিয়ে লুকিয়ে পড়ার উপক্রম। হঠাৎ করে হাসপাতালের করিডোরে বুটের ভারী শব্দ শোনা গেল। 4-5 জন পুলিশ অফিসার, কাউন্টার টেরিজম ইউনিটের সদস্যরা করিডোর দিয়ে এগিয়ে এলেন। তাদের নেতৃত্ব দিচ্ছেন একজন গম্ভীর চেহারার ইন্সপেক্টর। তিনি সরাসরি এসে তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া আর সামনে দাঁড়ালেন। মিসেস তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া সিদ্দিকী। ইন্সপেক্টর গলা ছিল বরফ শীতল। তৃপ্তি সিদ্দিকী কোনো মতে উঠে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমি। আপনারা ওখানে কেন? যান গিয়ে আরহাম শাওরিকে গ্রেপ্তার কর। ও আমার ছেলের হাল করেছে। ইন্সপেক্টর এমন কুৎসিত হাসি আসলেন। মিস্টার আরহামের কথা পরে হবে। আপাতত আরিশ মাহমুদের উপর বছরের পর বছর হওয়া চলা গার্হস্থ্য নির্যাতন, হত্যার চেষ্টা আর ভ্রূণ হত্যার ষড়যন্ত্র মামলা আপনাদের দুজনের নামে অজামিনযোগ্য ওয়ারেন্ট ইস্যু হয়েছে। দয়া করে আমাদের সাথে থানায় চলুন। তা নিয়ে ভয়ে চিৎকার জুড়লেন, না, আমি থানায় যাব না।
আম্মাগো আটকাও। তৃপ্তি সিদ্দিকী ইন্সপেক্টর কলার ধরার চেষ্টা করতে নারীর পুলিশ সদস্য তাকে শক্ত করে চেপে ধরে পেছনে হাতমোড়া করে হ্যান্ডকাপ পরিয়ে দিল। হাসপাতালের করিডোর কারণ হ্যান্ডকাপের সে ধাতব ক্লিক আর সেই সিদ্দিকী সাম্রাজ্যের পতনের শেষ ঘন্টাটা বাজিয়ে দিল। জরুরি বিক্ষোভে কাচের দরজা দিয়ে যাওয়াতে তখন আইসিইউ শিফট করা হয়েছিল। তখন তার চোখ সামান্য খুলছিল। সে আবছা হলে দেখতে পেল মা আর বোনকে পুলিশ অপরাধীর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। জাওয়াত আর্তনাদ করতে চাইল, কিন্তু তার ভাঙা চোয়াল আর ফুসফুসের তীব্র যন্ত্রণা থেকে কেবল এক পশুর মতো গোঙানি ছাড়া কিছুই বের হলো না। তার চারপাশের বাতাস তখন অপমানে, থুথু আর ধিক্কারে ভারী উঠছে। হাসপাতাল বাইরে দূর থেকে ল্যান্ড ক্রুজারের ভেতরে আরাম আর আরিশ মাহমুদ এই দৃশ্য দেখছিল। আরিশ মাহমুদ জানলার কাচ নামিয়ে ঠান্ডা গলায় বলল, সিদ্দিকী ম্যানশনের প্রথম দেওয়ালটা ভাঙলো আরাম। এবার আমাদের আসল শয়তানটাকে বের করতে হবে, যে আমার বোনকে কোল খালি করছে। আরাম গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিল। গাড়িটা তীব্র গতিতে অন্ধকার বুক চিরে এগিয়ে চলল এক নতুন, আরও ভয়ঙ্কর গন্তব্যের দিকে। ল্যান্ড ক্রুজার এসির কেবিনের ভেতরে থমথমে নীরবতা, নিখোঁজ আলো, অন্ধকারের চেয়েও যেন বেশি ভয়ঙ্কর। স্টিয়ারিং হুইলে আরামের হাতের আঙুল শক্ত করে চেপে ধরে গায়ের প্রতিটি রগ টান টান। পাশে বসা আরিশ মাহমুদ, তার চোখ দুটো এখনও উইন্ডো সিটের বাইরে, দ্রুত পেছনে চলে গেল নিয়ন আলো আর অন্ধকারের রাস্তার দিকে। তার চওড়া বুকটা রাগে আর ক্ষোভে অনবরত ওঠানামা করছে। 7টা বছর যে নিজের বোনকে দেখতে পায়নি, শুধু ফোনে তার মিষ্টি গলা শুনে ভেবেছিল বোনটা তার শ্বশুরবাড়িতে রাজকন্যার মতো আছে। কিন্তু সেই আড়ালে যে এত জীবন্ত চিতার মতো আরিশা প্রতিদিন পুড়ে খাক হচ্ছিল, তা ভাই হিসেবে সে টের পায়নি। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। গাড়ির স্পিডোমিটারে কাটা 120 ছড়িয়ে গেছে। আরাম এক হাত দিয়ে ড্যাশবোর্ডে ব্লুটুথ অন করে রনিকে স্পিকার দিল। ওপাশ থেকে রনির দ্রুত শ্বাস নেওয়ার শব্দ পাওয়া গেল। বোঝা যাচ্ছে সেও কোনো বড় মিশনে ব্যস্ত। বস, রহিমা আমাদের সেফ হাউসে আছে। ওকে যখন আমাদের ছেলেরা সিদ্দিকী ম্যানশনের পিছনে গেট থেকে তুলে আনছিল, ও কাঁপছিল। তবে বুড়ি এখনো মুখ খুলে শুধু বলছে ও কিছু জানে না, সব জাওয়াদ সাহেবের হুকুমে হয়েছে। রনির গলায় এক ধরনের পেশাদারিত্ব কাঠিন্য। আরামের ঠোঁটে কোণে এক পৈশাচিক ও ক্রূর হাসি ফুটে উঠল। ও স্টিয়ারিংকে সামনে চাপ দিয়ে বলল, ওকে। আরাম শাহরিয়ে যখন সেফ হাউসে পা রাখবে, তখন যদি ও মুখে একই কথা থাকে, তবে ওর জীবন শেষ রাত আজই। ওর সামনে আরিশের সেই ব্লিডিং রিপোর্ট কপিটা রাখো। ও কান খেয়েছে আর কান গুন গিয়েছে, আমি নিজ হাতে ওর চামড়া ছাড়িয়ে বের করব। পাশে বসে আরিশ মাহমুদ হঠাৎ সিট সোজা করে বসলেন। তার গম্ভীর ও ড্রেসিং গলার আওয়াজ ব্লুটুথ স্পিকারে প্রতিদিনের, রনি, রহিমাকে বলো আরাম শুধু ওর চামড়া ছাড়বে না। আমি আরিশ মাহমুদ আমার বোনের প্রতি ফোঁটা রক্তের বদলে ওর পুরো পরিবারকে এই শহর থেকে গায়েব করার জন্য। ও কার ইশারায় আয়েশার খাবারের থালায় ধীর গতিতে বিষ তুলে দিল, সেই নামটা যেন আমার পৌঁছানোর আগে ওর ঠোঁটের আগে থাকে। ওপাশ থেকে রনি এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল। সে আরিশের মাহমুদের এই রুদ্রমূর্তি আগে কখনো দেখেনি। কানাডা আন্ডারগ্রাউন্ডে বিজনেস সার্কেলে আরিশের একটা আলাদা ভয়ঙ্কর পরিচয় আছে, তা রনি ভালো করে জানে। সে অন্তত সমীকে বলে, জি আরিশ ভাই, সব রাখা আছে। আপনারা পৌঁছানোর আগে সব ভেতরে, সব দম্ভ ভেঙে জল হয়ে যাবে। ফোনটা কেটে দিতে আরাম গাড়ি গতি আরও বাড়িয়ে দিল। হেডলাইটের তীব্র আলোয় সামনে অন্ধকারের রাস্তাটা যেন চিরে দুভাগ হয়ে যাচ্ছিল। আরাম ফিসফিস করে বলল, আরে তৃপ্তি সিদ্দিকী আর তানিয়া সিদ্দিকী তো লবকে, কিন্তু আমার খটকা লাগছে সিসিটিভি ফুটেজে সেই রহস্যময় ছায়াকে নিয়ে। তৃপ্তি সিদ্দিকী নিজে এই বয়সে মধ্যরাতে চোরের মতো আরিশার ঘরে ঢুকবে না। আর তানিয়া তো প্রচণ্ড অলস আর ভীতু। ও এত নিখুঁত কেমিক্যালের ডোজ বুঝবে না। এর পিছনে অন্য কেউ আছে, যে সিদ্দিকী ম্যানশনের অন্দরমহলটা নিজের তালুর মতো চেনে। আরিশ নিজের চারকোলে ব্ল্যাকটা ওভারকোটের বোতামটা একটু আলগা করে পকেট থেকে একটা দামি লাইটার বের করলো। সে অনবরত জ্বালানো নেভানো করতে করতে তার নিখুঁত ট্রিম করা দাড়িতে আলো ছায়ার এক অদ্ভুত খেলা খেলো। সে চশমাটা খুলে ড্যাশবোর্ডে, সে যাই হোক হোক না কেন আরাম, সে যদি পাতালপুরীতে লুকিয়ে থাকে, তাকে আমি টেনে বের করবো। আমার বোনের কোল যে খালি করছে, তাকে আমি এই পৃথিবী থেকে নিঃশ্বাস নিতে দেবো না। রাত তখন অমানুষিক একটা শহরের একটা নির্জন পরিত্যক্ত ডাকওয়ার্ডে। পেছনের অন্ধকারে সেফ হাউসে
ল্যান্ড ক্রুজার এসে থামলো। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, শুধু সেফ হাউসের ভাঙা জানলার ফাঁক গলে একটা আবছা হলুদ আলো এসে পড়ছে। গাড়ি থেকে নেমে আরিশ মাহমুদ আর আরাম ধীর পায়ে ঢুকলো। তাদের জুতো জোড়া মচমচ শব্দ। সেফ হাউসের ভিতরে থাকা রনি বডিগার্ডরা সোজা হয়ে দাঁড়ালো। ঘরের মাঝখানে একটা লোহা চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা প্রবীণ রাহিমা। তার পরনের সুতি শাড়িটা মলিন, চোখ দুটো ভয়ে কঠোরত। ঘরে এক কোণে একটা জ্বলন্ত 100 ওয়াটের বাল্ব সরাসরি তার মুখের উপর তাক করা, যার তীব্র আলো সে চোখ পুরোপুরি মেলতে পারছে না। আরামের ভেতরে ঢুকে কোনো ভূমিকা ছাড়াই রহিমার ঠিক সামনে এসে দাঁড়ালো। তার দামি কালো কোটটা খুলে সে রনির হাতে দিল। শার্টের ধার দুটো কনুই পর্যন্ত গোটানো, যেখানে আরিসের রক্তের ছোপ ছোপ শুকিয়ে যাওয়া দাগ স্পষ্ট। আরাম রহিমার চুলের মুঠি এক ঝটকে শক্ত করে ধরে তার মুখটা উপরে দেখল। রহিমা, আয়া, বাহ, সিদ্দিকি বাড়ির প্রায় 15 বছরের পুরনো বিশ্বস্ত দাসী তুমি, তাই না? আরামের গলাটা ছিল এক শান্ত। সে শুনল যে কেউ বিভ্রান্ত হতে পারে, কিন্তু রহিমা পুরোপুরি কাঁপছিল। সাহারি বাবা, আমি কিছু জানি না, খোদার কসম আমি কিচ্ছু জানি না। জাওয়া সাহেব আমাকে যেভাবে বলেছিলেন আমি ছোট মায়েরে ওইভাবে খাওয়া দিতাম। আমি তো শুধু হুকুমের গোলাম। রহিমা কাঁদতে কাঁদতে বলল। ঠিক তখনই আরিস ধীর পায়ে এগিয়ে এলো। তার সে ড্যাশিং অবয়বে রাজকীয় উপস্থিতিও এই অন্ধকারে ঘরের নোংরা পরিবেশে এক অদ্ভুত আধিপত্য তৈরি করলো। সে রহিমার সামনে একটা কাঠের টুল এনে বসে পড়ল, আর তার পকেট থেকে রহিমার সে মেডিকেল রিপোর্ট বের করে রহিমার মুখের সামনে ধরল। হুকুমের গোলাম, তাই না? আয়েশের গলা থেকে যেন একটা তপ্ত লাভা বেরিয়েছিল। এই রিপোর্টে কী লেখা আছে জানো? আমার বোনের ভেতরে একটা ছোট্ট বাচ্চা ছিল। তাকে গত 2.5 মাস ধরে প্রতিদিন খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলা হয়েছে। আর আরিশকে খাবার দেওয়া দায়িত্ব ছিল একমাত্র তোমার। জওয়াদ সিদ্দিকী তো একটা আস্ত জানোয়ার। ও আরিশকে চাবুক দিয়ে মারত, কিন্তু খাবারের সাথে স্লো পয়জন দেওয়ার বুদ্ধি ওর মাথায় আসার কোনো মগজ নেই। এখন আমাকে বলো, এই বিশেষ শিশুটা তোমার হাতে কে তুলে দিয়েছিল? আয়েশা আয়া আরিশ মাহমুদের রহিমা আয়া আরিশ মাহমুদের সে লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে ভয়ে নিজে থু দিল। সে বিড়বিড় করল, বড় ভাইজান, আপনি তো কানাডায় ছিলেন। আমি কানাডায় ছিলাম বলে তো তোরা ভেবেছিলে আমার বোনটা অনাথ, ওর পিছনে কেউ নেই। আরিশ হঠাৎ এক সজোরে থাপ্পড় বসিয়ে দিল রহিমার গালে। চট করে একটা শব্দ হলো এবং রহিমার ঠোঁটের কোণ ফেটে রক্ত বেরিয়ে এলো। মুখ খোল, নইলে তোর এই বুড়ো আঙ্গুলের নখ একটা একটা করে উবড়ে আমি এই মেঝেতে ফেলবো। কে সেই নারী যে মাঝরাতে আরিশের ঘরে ঢুকত? কে সে ডাইনি যে আরিশের উপর অত্যাচার দেখে দরজায় আড়ালে দাঁড়িয়ে থাকত? আরিশের চিৎকারে সেভ হাউস ছাদটা যেন কেঁপে উঠল। রহিমা আয়ার বুঝতে পারল তার সামনে দাঁড়িয়ে থাকা এই দুই পুরুষ মানুষ আজ তাকে জ্যান্ত কবর না দিয়ে ছাড়বে না। সে কাঁপতে কাঁপতে ভাঙা গলে বলল, তৃপ্তি ম্যাডাম, তানিয়া ম্যাডাম। আরাম রহিমার চুল আরো শক্ত করে ধরল। মিথ্যে কথা, আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। ওই অভাবে তৃপ্তি বা তানিয়া নয়, অন্য কেউ ছিল। বলকে রহিমা এবার চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিল। তার কপালে বেয়ে ভয়ে ঘাম যাচ্ছে। সে ফিসফিস করে বলল, জাওয়ার সাহেবের আগের পক্ষে একটা সম্পর্ক ছিল, তানিয়া আবার বান্ধবী। সে এই বাড়িতে আসতো। তৃপ্তি আম্মাজান নিজেই ওনারে এই বাড়িতে বড় বউ বানাতে ছিল, কিন্তু জাওয়ার সাহেব হঠাৎ আরিশা বাইরে ভালোবেসে বিয়ে করে আনায় সব ভেঙে যায়। ওই মেয়ে প্রতি রাতে পেছনের দরজা দিয়ে বাড়ি ঢুকতো। জাওয়ার সাহেবও জানতো না। তৃপ্তি আম্মাজান ওনারা চাবি দিয়ে রেখেছিল। আরাম আর আরিশ মাহমুদ একে অপরের দিকে তাকালো। দুজনের চোখে মুখে এক নতুন শিকার হিংস্রতা ফুটে উঠল। নাম কি? আরামের চোখ শক্ত। ক্যাটরিনা মাইনাস। রাহিমা আপা আয়া প্রায় নিস্তেজ হয়ে নামটা উচ্চারণ করল। ক্যাটরিনা? আরামের মনে পড়ে গেল আজ দুপুরে তো জাওয়াদের বুকে বুট জুতো পিষে রেখেছিল, তখন গাড়ির ভেতর একটা মেয়ে ভয়ে সেদিয়েছিল। ওটারই নাম ক্যাটরিনা। জাওয়াদ সিদ্দিকী আসল মাস্টারমাইন্ড তাহলে? তৃপ্তি সিদ্দিকীর পেছনে সেই ক্যাটরিনা যে নিজের হবু স্বামী হাতছাড়া হওয়ার প্রতিশোধ নিতে আরিশের পুরো জীবন বিষাক্ত করে দিল। আরিশ তুল থেকে উঠে দাঁড়ালো। তার চোখে এক পৈশাচিক আনন্দ। ক্যাটরিনা মাইনাস, বাহ, চমৎকার নাম। আরাম, এই শিকারটা আমার। আমার বোনের কোল খালি করার মূল কারিগর এই মেয়েটা। ও ভাবছে সিদ্দিকী মেনশনের আড়ালে বসে পার পেয়ে যাবে। আরাম রনির দিকে তাকিয়ে বলল, রহিমা আয়াকে এখানে আটকে রাখ, এর বিচার পরে হবে। আর রনি, ক্যাটরিনা চৌধুরী বর্তমান
লোকেশন ট্র্যাকার। ও যেন এই শহরের বাইরে এক পাও না দিতে পারে। এদিকে শহরের অন্য প্রান্তে সস্তা হাসপাতালে আইসিইউ বেডে জাওয়াদ সিদ্দিকী তখন জীবন্ত লাশের মতো পড়ে আছে। তার সারা শরীর ব্যান্ডেজ, মুখের বাঁ পাশটা বিকৃত ঝুলে আছে। ওর জ্ঞান ফিরছে না, কিন্তু তার শরীরে কোনো অংশ নড়তে পারছে না। ডাক্তারের কথা সত্যি হয়েছে। আরামের শেষ লাথি আর ঘুষির আঘাতে তার মেরুদণ্ডের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আজীবনের জন্য পঙ্গু। আইসিইউর এই মনিটরিংয়ে তাকে জাওয়াত কেবল তার চোখ দুটো পিটপিট করে থাকলো। তার গলার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, শুধু এক ধরনের গোঙানির শব্দ। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো নার্স। সেই নার্সের পরনে হাসপাতালের ইউনিফর্ম থাকলেও মুখে একটা বড় মাস্ক। সে ধীর পায়ে জাওয়াদের বেডের কাছে এগিয়ে এলো। জাওয়াদ ভেবেছিল সে হয়তো হাসপাতালে বোতল চেক করে থিলেন, কিন্তু মেয়েটা যখন তার মুখের মাস্ক সরালো, জাওয়াদের অবশিষ্ট ভালো চোখে ভয়ের চোটে বড় বলল, ক্যাটরিনার মুখে কোনো ভয় বা অনুশোচনা নেই, আছে এক নিষ্ঠুর অবজ্ঞা আর নিশ্চিতি। সে জাওয়াদের মুখের দিকে তাকিয়ে একটা হালকা হাসি দিল। কি জাওয়াদ, খুব কষ্ট হচ্ছে? ক্যাটরিনের গলাটা ছিল অন্তত নিষ্ঠুর। ভেবেছিলাম আরাম শাহরিয়া শুধু তোমাকে পিটিয়ে ছেড়ে দিবে, আর তোমার ওই বোকা বোন মা তো অলরেডি জেলখানায়। তারা ভেবেছিল আরিসের বাচ্চাটা তারাই মেরেছে, কিন্তু আসল কাজটা তো আমি রহিমার হাতেই করেছি। তা তোমার ওই অহংকারী মাও টের পায়নি। জাওয়াদ তার ডান হাতটা সামনে তোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়িল। সে বুঝতে পারছে যে এই মেয়েটার মোহে অন্ধ হয়ে আরিশার উপর এত বড় অন্যায় করেছিল। এই মেয়েটা আসলে তার পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিছে। যা ক্যাটরিনা জাওয়াদের স্যালাইনের পাইপটা নিজের হাতের আঙুলে একটু চেপে ধরে বলল, আয়েশা মেয়েটা বড় বেশি ভাগ্যবতী ছিল। তুমি ওরা প্রতিদিন মারতা, তাও মরল না, কিন্তু ওর পেটে বাচ্চাটা মরে যাওয়ায় আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। জাওয়াদ সিদ্দিকী, তুমি এখন একটা আস্ত পঙ্গু, একটা আবর্জনা। তোমার কোম্পানির সব শেয়ার আর টাকা আরহাম লক করে দিছে। তোমার মতো একটা পঙ্গু ভিখারির সাথে ক্যাটরিনা মাইনাস আর এক সেকেন্ডও থাকবে না। আজ আমি রাতে ইন্ডিয়া চলে যাচ্ছি। ভালো থেকো আমার পঙ্গু প্রেমিক। ক্যাটরিনা একটা ক্রূর হাসি উপহার দিয়ে জাওয়াদের মুখের উপর অক্সিজেন মাস্কটা একটু জোরে চেপে ধরে আবার ছেড়ে দিল, যেন জাওয়াদ এক মুহূর্তের জন্য মৃত্যুর ছাদ পায়। জাওয়াদ বিছানায় ছটফট করল, কিন্তু তার অবশ্যই সেই সুযোগ দিল না। ক্যাটরিনা দ্রুত পায়ে আইসিইউ থেকে বেরিয়ে গেল। সে এক মায়াবী ডাইনি, যে নিজের কাজ শেষ করে কর্পূরের মতো বাতাসে উড়ে গেল। কিন্তু ক্যাটরিনা জানতো না হাসপাতালের বাইরে পার্কিং লটে একটা কালো ল্যান্ড ক্রুজার দাঁড়িয়েছে, আর সেই গাড়ির ভেতরে বসে আছে যমদূত আরহাম শাহরি আর আরিশ মাহমুদ। তাদের ল্যাপটপের স্ক্রিনে ক্যাটরিনা হাসপাতালে বের হওয়ার লাইভ সিসিটিভি দেখা যাচ্ছে। আরিশ মাহমুদ নিজের ওভারকোটটা হাতাটা ঠিক করতে করতে শিকার খাঁচা থেকে বেরোচ্ছে। আরাম, এবার শিকার ধরার পালা। হাসপাতালে ইমার্জেন্সি এক্সিট দিয়ে যখন ক্যাটরিনা মাইজের দ্রুত পায়ে বেরিয়েছিল, তখন তার মুখে এক পৈশাচিক তৃপ্তি আসে। মাথায় জড়ানো স্কার্ফ আর মুখের মাস্কটা সে টান মেরে খুলে ডাস্টবিনে ফেলে দিল। তার ধারণা জাওয়াতকে এই জীবন্ত লাশের অবস্থায় ফেলে আর পুরো সিদ্দিকী পরিবারের শিকড় ফাটিয়ে সে মুক্ত। ইন্ডিয়া বর্ডার পার হতে পারলে নতুন জীবন, নতুন কোনো ধনুর শিকার। কিন্তু সে জানতো না হাসপাতালের নিয়নের আলোয় নিচে একটা প্রতিটি পদক্ষেপ সিসি এই ক্যামেরায় লেন্স ভেদ করে সরাসরি পার্কিং লটে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক ল্যান্ড ক্রুজারের স্ক্রিনে লাইভ সম্প্রচার। গাড়ির ভেতরে থাকা এসির ঠান্ডা বাতাস তখন আরহাম আর আরিশের মামুদের ভেতরে উত্তাপ কমাতে পারছিল না। ল্যাপটপের স্ক্রিনে ক্যাটরিনার অবয়ব স্পষ্ট হতে আরিশ মাহমুদের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের মণি দুটো হিংস্র চিতার মতো জ্বলজ্বল করল। সে নিজের চারকোট ব্ল্যাক ওভারকোটটা হাতাটা কবজি পর্যন্ত টেনে ঠিক করে অন্তত ঠান্ডা ও ভারী গেল বলল, শিকার খাঁচা থেকে বেরোচ্ছে আরাম, এবার শিকার করার পালা। মেয়েটা পায়ে বড্ড গতি কম, ও মনে হয় ভুলে গেছে ও আমার বোনের রক্ত নিয়ে ছিনিমিনি খেলছে। আরাম কোনো কথা না বলে কেবল একটা ক্রূর শব্দহীন হাসলো। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে ল্যান্ড ক্রুজারটা কোনো আওয়াজ না করে বিড়ালের মতো নিঃশব্দে পার্কিং লটের অন্ধকারে কোণ থেকে বেরিয়ে ক্যাটরিনের পিছু নিল। ক্যাটরিনা হাসপাতালের মেইন গেট পার হয়ে একটা খালি সিএনজি ডাকার জন্য রাস্তার পাশে এসে দাঁড়ালো। রাত তখন প্রায় 2টো। চারপাশে থমথমে জনমানব। ঠিক তখনই তীব্র একজোড়া হেডলাইট আলো এসে সরাসরি ও চোখের উপর পড়ল। আলোর তীব্রতায় ক্যাটরিনা হাত দিয়ে ঢাকা পড়ল। পরমুহূর্তে এক বিকট ব্রেক চাপার শব্দে ঠিক 1 ইঞ্চি সামনে এসে থামলো সেই কুচকুচে
কালো ল্যান্ড ক্রুজার। ভয়ে ক্যাটরিনা দুপা পিছিয়ে যেতেই গাড়ির পেছনের দরজাটা এক ঝটকায় খুলে গেল। কিছু বুঝে ওঠার আগে ভেতর থেকে এক শক্ত বাঘের থাপার মতো সেই ক্যাটরিনা চুলের মুঠি চেপে দিল। এক হ্যাঁচকা টানে তাকে গাড়ির ভিতরে আশ্রয় ফেলল। ক্যাটরিনা চিৎকার করতে চাইল, কিন্তু অন্য একটা হাত তাকে শক্ত করে মুখ চেপে দিল। দরজাটা আবার লক হয়ে গেল এবং গাড়িটা তীরের বেগে অন্ধকার হাইওয়ের দিকে ছুটল। গাড়ির পেছনের সিটের মেঝেতে ক্যাটরিনা ছটফট করছে। তার মুখ থেকে হাত সরানোর পর সে জোরে শ্বাস নিয়ে চেয়েছিল, কার এত বড় সাহস? জানেন আমি কি? জাওয়াদ সিদ্দিকী আপনাকে আস্ত রাখবে না। জাওয়াদ সিদ্দিকী? সামনের সিট থেকে অন্তত গম্ভীর ও দামি পারফিউমের গন্ধমাখা পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসল। আয়েশ মাহমুদ ধীরে ও শান্ত ভঙ্গিতে পেছনের দিকে ঘুরে তাকালেন। তার চোখের চশমাটা খুলে ড্যাশবোর্ডে রাখলেন। নিখুঁত ট্রিম করা দাড়ি ফাঁক দিয়ে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে জাওয়াদের নিচে হাসপাতালের বিছানায় শুয়ে লালা গুনছে, সে তোমাকে বাঁচাবে। ক্যাটরিনা মাইস, তোমার বুদ্ধি যতটা ধারালো ভেবেছিলাম, দেখেছি আসলে তুমি ততটাই বোকা। আরাম ড্রাইভিং সিটে বসে রিয়ার ভিউ মিররে ক্যাটরিনা ফ্যাকাশে হয়ে মুখের দিকে তাকালো। তার শার্টের হাতে আরিশার রক্ত। সে বরফ সাথে বলল, ক্যাটরিনা, আরিশা শাহরিয়ার নাম আছে নাকি প্রতিদিন তার খাবারে বিষ মেশাতে নাম ভুলে গেছেন? আরিশার নামটা শুনতে ক্যাটরিনা পুরো শরীর বরফের মতো জমে গেল। সে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনে দুই পুরুষের দিকে তাকালো। আরাম শাহরিয়াকে সে চেনে, কিন্তু তার পাশে বসে ড্যাশিং রাজকীয় যুবকটিকে। ক্যাটরিনা কাঁপতে কাঁপতে বলল, আপনারা ভুল বলছেন, আমি কিছু জানি না। আমি কেন আরিশাকে বিষ দিব? আরিশা মাহমুদ এক ঝটকায় সিট থেকে নেমে সিটে ক্যাটরিনার মুখোমুখি বসলেন। সে ক্যাটরিনার থুতনিটা নিজের শক্ত আঙুল দিয়ে এমনভাবে চেপে দিলেন যে ক্যাটরিনা মনে হয় তার চোয়াল হাড় এখনই ভেঙে যাবে। আরিশ তার মুখের কাছে নিজের মুখটা এনে ফিসফিস করে বলল, ভুল করেছি রহিমা, এখন আমাদের সেভ হয়েছে। তোমার দেওয়া বিশেষ শিশি, আয়েশার ঘরের পেছনের চাবি সব তোমার হাতে তুলে দিয়েছি। আমার বোন আরিশা মাহমুদের বোন। তার পেটের বাচ্চাটাকে তুই তিলে তিলে মেরেছিস আর ভেবেছিস ইন্ডিয়া পাঠিয়ে যাবি। ক্যাটরিনা এবার বুঝতে পারলো তার পায়ের তলার মাটি আর নেই। এই লোকটা আরিশার বড় ভাই, যে কানাডা ফিরে এসেছে। ক্যাটরিনা ভয়ার্ত চোখে বলল, আমাকে ছেড়ে দিন। আমি তৃপ্তি সিদ্দিকীর কথাই সব করেছি। ওই বুড়ি আমাকে চাপিয়ে দিয়েছিল। তৃপ্তি সিদ্দিকী অলরেডি লক কাপে নিজের পাপের হিসেব গুনছে। এবার তোমার পালা। ল্যান্ড ক্রুজারটা যখন হাইওয়ে ধরে তীরের বেগে ছুটে চলছে, তখন পিছনের সিটে ক্যাটরিনা মাইস ভয়ে কুঁকড়ে গেছিল। আয়েশ মাহমুদ তার চশমাটা পকেটে রেখে ফোনটা বের করে ধারালো পকেট থেকে নাইফ বের করেন। সেটা ফলাটা অনবরত আঙুলের ডগায় ঘোরাতে ঘোরাতে সে আরামের দিকে আরাম, গাড়ি থামাও। আয়েশের গলাটা একটা গভীর ও অদ্ভুত নেশালো। আরাম এক পলক রিয়ার ভিউ মিররে আয়েশের দিকে তাকিয়ে রাস্তার একপাশে নির্জন গাছের ছায়ায় ব্রেক কষল। ইঞ্জিনের গর্জন ছাড়া একপাশে যখন ঝিঝি পোকার ডাক আর দূর থেকে ভেসে আসা কুকুরের কান্না। আয়েশ গাড়ি থেকে নেমে পেছনের দরজাটা খুলে ক্যাটরিনাকে এক ঝটকায় টেনে রাস্তার ধুলো নামালো। ক্যাটরিনা পিচ ঠান্ডা রাস্তায় আছাড় খেয়ে পড়ল। আরিশ তার দামি বুট জুতা ক্যাটরিনার হাতের আঙুলের উপর শক্ত করে চেপে দিল। ক্যাটরিনার যন্ত্রণায় কাঁপিয়ে উঠে আরিশ নিচু হয়ে তার চুলের মুঠি ধরে মুখটা উপলে দিল। তুই ভেবেছিলি আরিশ মাহমুদ একলা কান্নায় বসে আমি যখন প্রতি রাতে ওর সাথে কথা বলতাম, মেয়েটা নিজের সব কষ্ট লুকিয়ে শুধু হাসতো, বলতো, ভাইয়া আমি খুব ভালো আছি, জাওয়াদ আমাকে অনেক ভালোবাসে। আর তোরা পর্দার আড়ালে বসে আমার ওই সহজ মনটা জড়াইতে বিষের বীজ বুনে দিচ্ছিলি। আরিশের চোখ দিয়ে তখন টপ টপ করে জল পড়ছে, কিন্তু সেই জলের প্রতিটি ফোঁটাই ছিল আগুনের মতো তপ্ত। আরাম গাড়ি থেকে নেমে এসে আরিশের কাঁধে হাত লাগলো। মাহমুদ, নিজেকে শান্ত করো। রাস্তায় একে মেরে ফেললে এর পাপের পুরো শাস্তি হবে না। এর জন্য আমি স্পেশাল নরক সাজিয়ে রেখেছি। আরিশ এক ঝটকায় আরামের হাতটা সরিয়ে দিল। তার ফর্সা চেহারায় রাগে রক্তবর্ণ হয়ে গেছে। সে আরামের মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতে বলল, শান্ত হবো? কীভাবে শান্ত হবো আরাম? তুই তো স্বামী ছিলি ওর। তুই তো নিজেকে এই শহরের সবচেয়ে শক্তিশালী পুরুষ দাবি করতে। তবে আমার বোনটা যখন প্রতি রাতে ওই সিদ্দিকী মেনশনে বদ্ধ করে জবাল্লা পশুর মতো মার খাচ্ছিল, তখন কোথায় ছিল তোর ওই ক্ষমতা? কেন তুই আগে এই ক্যাটরিনাকে খুঁজে বের করতে পারিস নাই? আরামের চোখ দুটি এক মুহূর্তের জন্য অপরাধবোধে কেঁপে উঠল, কিন্তু পরক্ষণে সে আবার পাথরের মতো শক্ত হলো। সে আরিশের চোখের দিকে তাকিয়ে অন্তত নিচু ও দীর্ঘ বলে, এই অপরাধের দায় আমি স্বীকার করছি না মাহমুদ।
আয়েশাকে রক্ষা করতে না পারে ব্যর্থতা আমার কলিজায় প্রতিদিন কুড়ি কুড়ি খাচ্ছে। কিন্তু আজ যদি তুই আবেগের বশে এই রাস্তায় একে শেষ করে দিস, তবে আয়েশার পেটে ওই নিষ্পাপ সন্তানের আত্মা শান্তি পাবে না। আমি চাই এই মেয়েটা মরার আগে আয়েশার প্রতি যন্ত্রণার সেকেন্ডে হিসাব পাক। ক্যাটরিনা রাস্তায় শুয়ে কাঁপতে কাঁপতে দুজনে এই মারাত্মক রূপ দেখছিল। সে বুঝতে পারলো এই দুই পুরুষের হাত থেকে তার আজ রেহাই নেই। সে আয়েশার পা ধরার চেষ্টা করলো। ভাই, আমাকে মাফ করে দিন। জাওয়াত আমাকে বলেছিল আয়েশা মরে গেলে ও আমাকে বিয়ে করবে। আমি জাওয়াতের বাচ্চার মা হতে চেয়েছিলাম। আমি আয়েশার বাচ্চার ক্ষতি করেছি। আমাকে পুলিশে দিন, তাও দয়া করে নিজের হাতে মারবেন না। আয়েশ মাহমুদ এক পৈশাচিক অট্টহাসি দিয়ে বললেন। সে ক্যাটরিনের হাতটা নিজের বুট দিয়ে লাথি মেরে সরিয়ে দিলেন। পুলিশ? তোকে এত সহজে আইনি হেফাজতে দিয়ে আমি আরামে ভাত খাবো ভেবেছিস? আমার বোনের কোল খালি করে তুই বেঁচে থাকবি? এই আরিশ মাহমুদ বেঁচে থাকতে তো সম্ভব না। আরাম গাড়ি স্টার্ট দিয়ে এই আবর্জনাটাকে আমাদের সেফ হাউসে ও অন্ধকারে গুদামে নিয়ে যান। আজ রাতে ওখানে কোনো আইন থাকবে না, শুধু আরিশ ভাইয়ের আদালত চলবে। আরাম আরিশের এই চণ্ডী রূপ দেখে মনে মনে আশ্বস্ত হলো। সে ক্যাটরিনকে আবার টেনে গাড়ির ডিকিতে ছুঁড়ে ফেলল। ল্যান্ড ক্রুজার আবার স্টার্ট দিয়ে অন্ধকারে বুক চিরে পরিত্যক্ত ডকইয়ার্ডের দিকে ছুটে চলল, যেখানে ক্যাটরিনের জন্য অপেক্ষা করছে সেই জীবনের সবচেয়ে ভয়াবহ রাত। আরাম গাড়িটা এক ঝটকা বুড়িগঙ্গার তীরে এক পরিত্যক্ত গুদামের সামনে এসে ব্রেক কষল। পরিত্যক্ত গুদামের ভিতর শুধু একটা মরিচে ধরা লোহার চেন সিলিং করা ঝুলছিল। ক্যাটরিনকে সেই চেনের সাথে দু হাত বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো। তার পা দুটো মাটির সাথে ঠিকমতো ছোঁয়া যাচ্ছিল না। ঘরেতে এক কোণে আরাম শার্টের হাতা গুটিয়ে দাঁড়িয়েছিল। আয়ুষ মাহমুদ একটা কাঠের চেয়ারে বসে একটা সিগারেট ধরল। লাইটারের আলো তার চোখ দুটো আরো ভয়ঙ্কর দেখাচ্ছিল। আর সিগারেটের ধোঁয়া ক্যাটরিনের মুখের উপর ছেড়ে দিয়ে বলল, তুমি আমার বোনের উপর অত্যাচার দরজার আড়াল থেকে উপভোগ করতে, তাই না? যাওয়ার যখন তাকে বেল দিয়ে মারতো তুমি পৈশাচিক আনন্দ পেতে। রনি, চাবুক নিয়ে এসো। রনি একটা চামড়ার মোটা চাবুক আরিশের সামনে এনে দিল। ক্যাটরিনা ভয়ে চিৎকার করতে, প্লিজ আমাকে মারবি না। আমি স্বীকার করছি আমি জাওয়াতকে পাওয়ার জন্য এটা করছি। আয়েশা মাঝখান থেকে এসে সব কেড়ে নিয়েছে। আরাম ধীর পায়ে এগিয়ে এলো। তার চোখে কোনো দেয়নি। সে ক্যাটরিনের চুলের মুঠো ধরে মুখটা টেনে ধরল। আয়েশা তোমাকে চেনেও না। জাওয়াত ওরে জোর করে বিয়ে করছিল। আর তুই নিজের হিংসা মেটানোর জন্য আম্মা একটা অনাগত বাচ্চাকে পেটের ভেতরে বিষ দিয়ে মেরে ফেলে। ডক্টর আশরাফ আমাকে বলছে ওই বিষের কারণে আয়েশা হয়তো আর কোনোদিন মা হতে পারবে না। একটা মেয়ের পুরো মাতৃত্ব তুই শেষ করে দিলি। আরামের গলার স্বর রাগে কাঁপছিল। সে ক্যাটরিনের গালে একটা সজোরে থাপ্পড় দিল। ক্যাটরিনের মাথা ঘুরে চেনের সাথে ঝুলল। তার মুখ দিয়ে রক্ত ঝরতে লাগলো। আরিশ মাহমুদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সে চাবুকটা মাটিতে সজোরে আঘাত করে বিকট শব্দ করল। আরাম সরো, এই শয়তানের চামড়া আজ আমি নিজ হাতে বের করবো। আমার বোনের প্রতি ফোটা এক তপ্ত অশ্রুর হিসাব আমি এই চাবুকের আঘাতে দেব। গুদামের ভেতর তখন ক্যাটরিনার বুকে ফাটা চিৎকার আর চাবুকের সপাত সপাত শব্দ এক নারকীয় পরিবেশ তৈরি করলো। আরিশ মাহমুদ কোনো দয়া দেখালেন না। প্রতিটি আঘাত যেন আরিশের যন্ত্রণার কথা মনে পড়লো। ক্যাটরিনের পিঠের চামড়া ফেটে রক্তাক্ত হয়ে গেল। সে জ্ঞান হারানোর উপক্রম। কিন্তু আরাম তার মাথায় এক বালতি ঠান্ডা জল ঢেলে দিলে আবার সজাগ হলো। মরতে দেবো না ক্যাটরিনা। আরাম তার কানের কাছে এসে ফিসফিস করলো, মৃত্যু খুব সহজে। তুই পুলিশের রিমান্ডে যাবি, কিন্তু তার আগে আরিশের ভাই তোকে একটা উপকার দেবে, যা তুই সারা জীবন মনে রাখবে। আরিশ মাহমুদের দিকে তাকিয়ে রনি বলল, ওর মুখের এই সুন্দর চামড়াটা, যার অহংকার, যেখানে একটু দিলে কেমন হয় রনি? ও যেন আয়নায় নিজের মুখ দেখলে আরিশের বাচ্চার মরণাপন্ন মুখটা ভেসে ওঠে। ক্যাটরিনা আধমরা অবস্থায় ঘুমাতে লাগলেন। না না, প্লিজ আমার মুখটা নষ্ট করবেন না, আমাকে মেরে ফেলুন। ভোর 4টে, কুয়াশাচ্ছন্ন ঢাকা শহরে রাস্তায় তখনও হালকা অন্ধকার। ক্যাটরিনাকে আধমরা রক্তাক্ত অবস্থায় উত্তরা থানার গেটের সামনে গাড়িতে ছুঁড়ে ফেলা হয়েছে। আর তার শরীরে কাপড় ছিঁড়ে গেছে, পিঠে রক্তাক্ত, মুখের একপাশে অ্যাসিড, তীব্র পোড়া দাগ, যন্ত্রণায় ছটফট। ডিউটি অফিসের বাইরে সেই বীভৎস দশা থেকে আটকে উঠলেন। তারা তড়িঘড়ি করে ক্যাটরিনাকে কাস্টডিতে নেওয়ার ব্যবস্থা করলেন, কারণ তার নামে অলরেডি ওয়ারেন্ট। ল্যান্ড ক্রুজারের ভেতরে আরিশ মাহমুদ তার চারকোল ব্ল্যাক ওভারকোটটা হাতার নামিয়ে লিখলেন। তার হাত দুটো আর শক্ত। সে চশমাটা আবার চোখের উপর পরে আরামের দিকে তাকালেন।
আয়েশার হাসপাতালে যাওয়ার সময় হয়ে গেছে আরাম। আমার বোন আমাদের জন্য অপেক্ষা করছে। আয়েশার গলায় এক অদ্ভুত শান্ত স্নেহ ফুটে উঠল। আরাম গাড়িটা হাসপাতাল দিকে ঘুরিয়ে নিল। সকালে প্রথম আলো ফুটতে শুরু হয়েছিল, কিন্তু এই আলোয় যে রক্তের হোলি খেলা খেলা হবে তা দাগ সিদ্দিকী পরিবার আর ক্যাটরিনা মাইজ কোনোদিন মুছতে পারবে না। ওদিকে সেই সস্তা হাসপাতালে আইসিইউ জাওয়াদ সিদ্দিকীর অবস্থা আরও শোচনীয়। ক্যাটরিনা তাকে যে ভয়ের সত্যিটা জানিয়ে গেছিল তা জাওয়াদের অবচেতন মনে এক তীব্র বিষের মতো কাজ করল। তার হার্ট মনিটর অনবরত বিপ বিপ করে বিপজ্জনক সংকেত দিছিল। সে নড়তে পারছিল না, কথা বলতে পারছিল না, চোখের কোণ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। সে যখন বুঝতে পারছে যাকে সে অবহেলা করছে, যার উপর চাবুক চলছে, সে আলিশাই ছিল তার জীবনে একমাত্র পবিত্র জিনিস, আর যাকে সে ভালোবাসছিল সেই ক্যাটরিনা তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। জাওয়াতের চোখের সামনে এখন কেবল আলিশার সে রক্তমাপা নিষ্পাপ মুখ ভেসে উঠল। সে মনে মনে চিৎকার করে ক্ষমা চাচ্ছে, কিন্তু আইসিইউর দেওয়াল ভেদ করে সেই আওয়াজ বাইরে যাওয়ার কোনো উপায় নেই। জাওয়াদ সিদ্দিকী আজ নিজের তৈরি করা অহংকারের নরকে নিজেই দগ্ধ। তার প্রতি সেকেন্ডে মৃত্যুর ভিক্ষা যাচ্ছে, কিন্তু আরাম শহরের দেওয়া এই পঙ্গুত্ব জীবনে অভিশাপ তাকে এত সহজে মরতেও দেবে না। প্রতিশোধের মরীচিকা পর্ব 3, আর শেষের পর্বটা রাত্রে দিব। পুরো গল্পটা কমপ্লিট। আর সাজের মায়া দিব, আর কলঙ্কের কারুকার্য দিব নেক্সট ডে থেকে। বাঁধন রূপের অধিকারীটাও দেব।